আমি গ্যারান্টি দিচ্ছি সমস্ত টপিক কভার হবে, সমস্ত টপিক ওয়াইজ যা যা কোশ্চেন হতে পারে সব জায়গাটা কভার হবে। তাই প্রত্যেকে মন দিয়ে আগে দেখো, তারপর তোমরাই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। বেনিয়া সহকলা, এই যে 7টা রং, এই 7টা রংকে একত্রে বলা হয় বর্ণালী। বুঝতে পারলে আমার নামের মানেটা কতটা ইন্টারেস্টিং। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অনেকটা ধাপে ধাপে সম্পন্ন হয়, আর সেই প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের জানতে হবে। এই যে দশাটা না, এই যে ঘটনাটা ঘটলো, আলো এসে জলকে ভেঙে দিল, এই ঘটনাটাকে আরেকটা নামে ডাকা হয় শোষণ। সমস্ত আলো শোষণ করবে, এখানে 450 দিকটা একটু হাই হয়ে যায়, আবার এরকম চলতে চলতে 600 এই জায়গাটা একটু হাই হয়, আবার তারপরে কমে যায়। তাহলে বাষ্পমোচন বেশি হবে কি কম হবে নাকি হবে না, সেটাও কিন্তু পাতার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের বর্ণালী ম্যাম চলে এসেছে তোমাদের 9 এর সেকেন্ড সামেটিভের সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট করানোর জন্য। শুধুমাত্র কনসেপ্টই নয়, কনসেপ্টের সাথে সাথে হবে কোশ্চেন প্র্যাকটিস। অর্থাৎ এই একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে এই উদ্ভিদ শারীরবিদ্যার মধ্যে কি কি চ্যাপ্টার থাকে। ম্যাম সমস্ত চ্যাপ্টার কিন্তু নিয়ে আসছে, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, গ্যাসের পরিবহন। এই টোটাল কনসেপ্টটা তোমরা এই দেখতে পাবে এই একটা মাত্র ভিডিওতে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ এছাড়াও ফাইনাল এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। তাই ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট একটা সেশন, কেউ মিস করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা কিন্তু তোমাদের একদম শেষ টাইমেও কিন্তু সমস্ত বাজিমাত করতে পারে। মানে তোমাদের যদি একদম মনে হয় যে আমার প্রিপারেশন কিচ্ছু হয়নি, আমি কিছুই পড়িনি, আমার কিচ্ছু মনে নেই, তাকেও কিন্তু একদম ফুল মার্কস স্কোর করানো যাবে। তাই প্রত্যেককে বলছি ভিডিওটা ঠিকঠাক ভাবে দেখবে। আর এখানে তোমাদের রুটিনটা কিন্তু দেওয়া আছে যে তোমাদের সেকেন্ড সামেটিভের আগে কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, অর্থাৎ এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের রেগুলার ক্লাস আসবে। তাই ক্লাসগুলো প্রত্যেকে মন দিয়ে দেখবে। একদমই এটা নয় যে ক্লাসগুলো ঠিকঠাক টাইমে আসবে না, প্রত্যেকটা কিন্তু ঠিক টাইমে আসবে, এবং তার সাথে কনসেপ্ট, কোশ্চেন, সলিউশন, এই 3টে জিনিস একবারেই কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো আমরা স্টার্ট করব সালোক সংশ্লেষ। ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসবে, যার জন্য আমাদের কনসেপ্টটাকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। তো সালোক সংশ্লেষ বলতে আমরা কি বুঝি? দেখো এখানে যে কনসেপ্টগুলো হবে, এই কনসেপ্টের দ্বারা কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে, এই গ্যারান্টিটা কিন্তু আমি দিচ্ছি। যে এখানে যেটুকু কনসেপ্ট পড়ানো হবে, তোমাদের মনে হতে পারে যে একটা ভিডিওতে ম্যাম কতক্ষণ পড়াবে, কি পড়াবে, সমস্তটা কি কভার করবে, সমস্ত টপিক কিন্তু কভার হবে। আমি গ্যারান্টি দিচ্ছি সমস্ত টপিক কভার হবে, সমস্ত টপিক ওয়াইজ যা যা কোশ্চেন হতে পারে সব জায়গাটা কভার হবে। তাই প্রত্যেকে মন দিয়ে আগে দেখো, তারপর তোমরাই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। চলো তাহলে সালোক সংশ্লেষ বলতে আমরা কি বুঝছি, আগে এই সেন্টেন্সটা ওয়ার্ডটার মানে দেখো। সালোক সংশ্লেষ অর্থাৎ এর ইংলিশ নাম হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটো বা সালোক, এটাকে বলতে কি বোঝাচ্ছে? এটাকে বোঝাচ্ছে, ফটো মানে হচ্ছে আলো, ওই আমরা ছবি তুলি সেলফি ওই ফটো কিন্তু নয়, ঠিক আছে? ফটো মানে আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষ করা বা কিছু তৈরি করা, সংশ্লেষ করা বা কিছু তৈরি করা। তাহলে ফটোসিনথেসিস মানে কি দাঁড়ালো? আলো তৈরি করা? একদমই নয়, আলো তৈরি করা নয়, আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা, ঠিক আছে? তো এটাকে বলছি আমরা সালোক সংশ্লেষ। আলোকে কাজে লাগিয়ে কি উৎপন্ন করা হচ্ছে? আলোকে কাজে লাগিয়ে খাদ্য উৎপন্ন করা হচ্ছে। কে করছে? সবুজ উদ্ভিদ করছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি পুরো সংজ্ঞাটা কি হবে? যে সবুজ উদ্ভিদ, কেন সবুজ কথাটা বলছি? কারণ সবুজ রংটা আসছেই ক্লোরোফিল নামক এক প্রকার রঞ্জকের জন্য, ঠিক আছে? তাহলে সবুজ উদ্ভিদ আলোর উপস্থিতিতে, আলো মেন লাগবেই, আলো ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব না। তাই আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের
সহায়তায় কি করছে, বাতাস থেকে আরো একটা জিনিস নাই, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, বাতাসের কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং মূল দ্বারা শোষিত জল জলকে কাজে লাগিয়ে কি খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। ঠিক আছে, তাহলে আমি যদি এর বিক্রিয়াটা দেখি, কি কি লাগছে, আমাদের লাগছে কি বললাম, কার্বন ডাই অক্সাইড 6 CO2, 6 অণু কার্বন ডাই অক্সাইড, আমরা 12 অণু জল নিয়ে নিলাম। জলটা কোথা থেকে নিচ্ছে, উদ্ভিদ মূল থেকে জল শোষণ করছে, মূল দ্বারা তো জল শোষণ করছে। আর কি কি জিনিস লাগছে, সূর্যালোক আর ক্লোরোফিল, তাই তো, সূর্যালোক মানে সূর্যের আলো, আর একটা হচ্ছে ক্লোরোফিল। এইগুলোকে কাজে লাগিয়ে আলটিমেটলি কি বানালো, এক অণু গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে এক ধরনের শর্করা জাতীয় খাদ্য। তাহলে এখানে গ্লুকোজ উৎপন্ন হলো এবং এর সাথে সাথে বেশ কিছু জিনিস তৈরি হয়, যেমন এখান থেকে কি উৎপন্ন হবে, অক্সিজেন তৈরি হবে। এখান থেকে আরো কিছু এক্সট্রা জল রিলিজ হয়ে যাবে, যেগুলো বাষ্পমোচন হবে, তাই না, পাতায় অতিরিক্ত জলটা কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। এরপরেই আমরা আসবো বাষ্পমোচনে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ, অক্সিজেন, কিছুটা জল তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটাকেই আমরা কি বলছি, এটাকেই বলছি আমরা সালোক সংশ্লেষ। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ সম্পর্কে আমাদের জাস্ট একটা আইডিয়া হলো যে না, সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছের মধ্যে থাকে ক্লোরোফিল, সেটা সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইড আর জল নিয়ে তৈরি করে ফেলছে খাদ্য। ঠিক আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অনেকটা ধাপে ধাপে সম্পন্ন হয়, আর সেই প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের জানতে হবে। তাহলে যে উপকরণগুলো আমাদের লাগছে, এই উপকরণগুলো একটু সম্পর্কে জেনে নিই। তাহলে সালোক সংশ্লেষের বিভিন্ন উপাদানের কি কি ভূমিকা রয়েছে। এক নাম্বার কি বলছে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। নেক্সট কি বলছে, জল আর সূর্যালোক, এগুলো হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। তো কার্বন ডাই অক্সাইডের কি কাজ, যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, গ্লুকোজের সংকেত কি বলতো, C6H12O6, 6 অণু কার্বন, 12 অণু জল আর 6 অণু অক্সিজেন। তাহলে এই যে গ্লুকোজ বানাতে গেলে যে কার্বনটা লাগছে, 6টা কার্বন লাগছে, এই কার্বনটা আসছে কোথা থেকে, এই কার্বনটা আসছে বাতাস থেকে যে কার্বন ডাই অক্সাইড নাই, সেই কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে কার্বন ডাই অক্সাইড ওই গ্লুকোজের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্য, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্য অর্থাৎ গ্লুকোজের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং কার্বন ডাই অক্সাইড ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া হওয়া পসিবল না, একেবারে ইম্পসিবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে জল। জল কি কাজ করে, জল ছাড়াও তো ওই যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটাও কিন্তু তৈরি হবে না। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপাদিত হচ্ছে, সেই অক্সিজেনের সোর্স কোথায়, জল। ঠিক আছে, তাহলে জল কি হয়, আলোর মাধ্যমে বিশ্লেষিত হয়, জল ভাঙে। জলের সংকেত কি, H2O। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। সূর্যালোক পড়লে জলের অণুগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, ওখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করবে এবং সেখান থেকে ইলেকট্রন ত্যাগ হবে।
আর এই ইলেকট্রনটা কিন্তু ওই সালোক সংশ্লেষের যে প্রথম দশা, আলোক দশা, আমরা একটু পরেই পড়বো, সেই আলোক দশা হওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জল কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তাহলে জল সূর্যালোক দ্বারা বিশ্লেষিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, যেটা সালোক সংশ্লেষের আলোক দশার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে দশাটা না, এই যে ঘটনাটা ঘটলো, আলো এসে জলকে ভেঙে দিল, এই ঘটনাটাকে আরেকটা নামে ডাকা হয় ফটোলাইসিস। ফটো মানে আলো, আর লাইসিস মানে ভেঙে যাওয়া। তো আলোর উপস্থিতিতে কি ভেঙে যাচ্ছে? জলের অণুগুলো ভেঙে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় ফটোলাইসিস বলা হয়। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে সূর্যালোক, যাকে ছাড়া তো পসিবলই না। সূর্যের আলোটা না থাকলে কি করে হবে? সূর্যের আলো না থাকলে ওই যে পাতায় উপস্থিত যে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল তো উদ্দীপিত হতে পারবে না। ঠিক আছে, তো ক্লোরোফিল যদি সক্রিয় না হয় তাহলে ক্লোরোফিলের মধ্যে এই যে জল ভাঙা, এই সমস্ত জিনিসগুলো কোনো কাজই হবে না। ঠিক আছে, তাহলে সূর্যালোক ক্লোরোফিলকে সক্রিয় করে, তারপরে জলের যে বিয়োজন ঘটলো, জলের ফটোলাইসিসে সাহায্য করে, ঠিক আছে, তাহলে সূর্যালোক ছাড়া কিন্তু সালোক সংশ্লেষের যে আলোক দশা সেটা সম্পন্ন হতো না। তাহলে এই হচ্ছে এদের মিনিমাম ভূমিকা। তো এবার আমরা আরো ডিটেলে দেখে নেবো যে কিভাবে এরা কাজ করছে। আচ্ছা, তাহলে ওই তিনটেটা গেল। এইবার চলে আসছে বর্ণালী। আমার সম্পর্কে পড়ো তোমরা, আমার সম্পর্কেও একটু জানা দরকার, তাই না? তো বর্ণালী বলতে কি বোঝাই? বর্ণালী মানে বর্ণালী ম্যাম নয়, এখানে বর্ণালী মানে বোঝাচ্ছে যে রামধনুর যে 7টা রং তোমরা তো প্রত্যেকে চেনো। এই যে এখানে রয়েছে বেনিয়া সহ কলা, এই যে 7টা রং, এই 7টা রংকে একত্রে বলা হয় বর্ণালী। বুঝতে পারলে আমার নামের মানেটা কতটা ইন্টারেস্টিং? ঠিক আছে, তাহলে এখানে যে কটা রং রয়েছে, অর্থাৎ সূর্যের যে আলো, সেই আলোটা কিন্তু এক প্রকার যৌগিক আলো। তাহলে সূর্য থেকে আগত যে আলো, এটা এক প্রকার যৌগিক আলো। আর এই যৌগিক আলো যদি আমরা প্রিজমের মাধ্যমে বা কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যখন পাস করাবো, দেখা যাবে এই যৌগিক আলোর মধ্যে থাকা যে প্রত্যেকটা আলো, প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, মানে প্রত্যেকের গতিবেগ আলাদা। তখন এই প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হয়? প্রত্যেকটা আলো আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। আর তখনই পৃথক হয়ে এই 7টা বর্ণের যে আলোকপট্টি অর্থাৎ বর্ণালী সৃষ্টি করে। ঠিক আছে, এবার আমরা এখানে বর্ণালী সম্পর্কে পড়ছি কেন? আমরা তো সালোক সংশ্লেষ পড়ছি। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কাকে গ্রহণ করছে? সূর্যের আলোকে গ্রহণ করছে, অর্থাৎ সূর্যের আলোর মধ্যে থাকা এই 7টা রঙকেই তো গ্রহণ করছে। তো কতটা আলো উদ্ভিদ অ্যাবজর্ব করছে, কতটা আলো শোষণ করছে, সেটাকে বলা হয় উদ্ভিদের শোষণ বর্ণালী। ঠিক আছে, আরেকটা হচ্ছে কার্য বর্ণালী, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে মানে সালোক সংশ্লেষের হার খুব ভালো হয়, সেগুলোকে বলা হচ্ছে কার্য বর্ণালী। একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে স্পেকট্রোমিটার। তো এই যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারি যে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং কোন আলোতে সালোক সংশ্লেষের হার কেমন যাচ্ছে। অর্থাৎ এই যে দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য, ধরো 400 থেকে শুরু করে প্রায় এখানে 2700 অবধি চলে, কিন্তু এই দৃশ্যমান আলোর ধরো এই যে 430 থেকে কত প্রায় 650 পর্যন্ত, এইগুলো অবশ্যই ন্যানোমিটার হবে প্রত্যেকটা, এই আলোগুলোই কিন্তু উদ্ভিদ শোষণ করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে। অতি নিম্ন আলো, যেটাকে অতি বেগুনি রশ্মি বলা হয়, সেটাও গ্রহণ করতে পারে না। আর ওদিকে অতি লাল আলো বা ইনফ্রারেড
মানে 600-700 পর থেকে না অতি লাল আলো শুরু হয়ে যায়। আর একদম শুরুটা হচ্ছে বেগুনি, বেনিয়া সহকলা, তাই তো? একদম কম যে বেগুনি আলো সেটাকেও নিতে পারে না, আবার একদম হাই যে রেড কালারের আলো সেটাকেও কিন্তু নিতে পারে না। তাহলে যতটুকু আলো কারা শোষণ করছে? উদ্ভিদের পাতায় থাকা যে রঞ্জকগুলো, অর্থাৎ ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এই যে বিভিন্ন ধরনের রঞ্জক রয়েছে, এরা কিন্তু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করছে। তো স্পেকট্রোমিটার যন্ত্রে যদি আমরা সেই গ্রাফটা দেখি, কেমন দেখতে পাবো? ধরো আমি এখানে গ্রাফটা দেখাচ্ছি, সরি। তো এটা ধরে নাও, এখানে আমি 400 দিয়ে স্টার্ট করছি, আর এখানে প্রায় এখানে 700 দিচ্ছি, 700, 650, ঠিক আছে? তো আমরা যদি দেখি গ্রাফটা, তো উদ্ভিদ সমস্ত আলোই কিন্তু এখান থেকে শোষণ করবে, সমস্ত আলো শোষণ করবে। এখানে 450 দিকটা একটু হাই হয়ে যায়, আবার এরকম চলতে চলতে 600 এই জায়গাটা একটু হাই হয়, আবার তারপরে কমে যায়। তার মানে এই যে গ্রাফটা কি বোঝাচ্ছে? গ্রাফটা এটাই বোঝাচ্ছে এই জায়গার যে এই তরঙ্গদৈর্ঘ্যের যে আলোগুলো রয়েছে সেগুলোকে উদ্ভিদ শোষণ করছে, এই জায়গার আলোটাও শোষণ করছে, এই প্রত্যেকটাই শোষণ করছে, যার জন্য সালোক সংশ্লেষের রেট দেখাচ্ছে। কিন্তু এই জায়গায় যে 450-এর কাছাকাছি এই জায়গায় থাকে নীল আলো, ঠিক আছে? এর আগে ছিল বেগুনি, 450-এর এই জায়গায় 430, 450, 460 এই জায়গাটা থাকে নীল আলো, বেগুনির পর নীল। এই নীল আলো যখন পড়ছে দেখা যাচ্ছে সালোক সংশ্লেষ অনেক বেশি হয়, সালোক সংশ্লেষের হার বেড়ে যাচ্ছে। আবার যখন আস্তে আস্তে লাল আলো আসছে, যে 650 থেকে 700-র মধ্যে যে লাল আলো, এই লাল আলোতেও সালোক সংশ্লেষের হার অনেক বেশি হয়ে যায়, তারপরে আবার ঝট করে কমে যাচ্ছে। তো যতটুকু আলো উদ্ভিদ শোষণ করতে পারছে সেটাকে বলা হয় শোষণ বর্ণালী, আর এই যে নীল আলো আর লাল আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হচ্ছে, এই দুটো হয়ে যাচ্ছে কার্য বর্ণালী। তাহলে বোঝা গেল বর্ণালী ম্যাম সম্পর্কে জেনে গেছো তো? ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেব সালোক সংশ্লেষ পদ্ধতি। এই যে সালোক সংশ্লেষ পদ্ধতি কোথায় হয়? সালোক সংশ্লেষ পদ্ধতি তোমরা বলবে ম্যাম পাতায় হয়। তো এই পাতার কোথায় হবে? পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। পাতার ধরো এই একটা কোষ, পাতার কোষে কি থাকবে? পাতার কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। তোমরা নিশ্চয়ই জানো ক্লোরোপ্লাস্ট। চলো একটা ক্লোরোপ্লাস্টের গঠন আমরা দেখে নিই। তো এই ধরো একটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী, দ্বিস্তরী একটা ক্লোরোপ্লাস্ট, কারণ এর দুটো পর্দা থাকে। তো এই ক্লোরোপ্লাস্টটাকে ধরো আমরা হাফ কেটেছি, সেই হাফ কাটা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ভেতরে কি কি রয়েছে? ভেতরে এরকম প্লেটের মতন একাধিক প্লেট এরকম পরপর পরপর জুড়ে রয়েছে। সে মনে হচ্ছে পয়সার কয়েনগুলো পরপর সাজিয়ে রাখলে যেমন হয় ওরকম ধরনের। তো এই এক একটা প্লেট বা এক একটা কয়েনকে আমরা কি বলছি? এগুলোকে বলবো থাইলাকয়েড। এগুলোকে কি বলবো? থাইলাকয়েড, ঠিক আছে? আর এই একাধিক থাইলাকয়েড পরপর পরপর অ্যারেঞ্জ হয়ে যে অংশটা গঠন করেছে এটাকে আমরা কি বলবো? গ্রানা। এটাকে বলছি গ্রানা। তো এরকম অনেকগুলো গ্রানা প্রেজেন্ট থাকে এক একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে, 40 থেকে 100টা মতন গ্রানা প্রেজেন্ট থাকতে পারে। আমি কয়েকটা ধরো দেখালাম। তো এই যে গ্রানা রয়েছে, এই গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। আলোক দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। এটা কিসের ছবি? এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশা মানে দিনের বেলা যে ঘটনাগুলো ঘটে সেগুলো কোথায় ঘটছে? গ্রানার মধ্যে ঘটছে। আর রাত্রিবেলায় অন্ধকার দশা ঘটে, সেগুলো কোথায় ঘটবে? এরকম ধরো বিভিন্ন স্ট্রোমা ল্যামেলি থাকে, স্ট্রোমা ল্যামেলি থাকে, আর আশেপাশের এই যে ফাঁকা জায়গাগুলো এগুলোকে বলা হয় স্ট্রোমা, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা। তো অন্ধকার দশা কোথায় ঘটবে? অন্ধকার দশা ঘটবে স্ট্রোমার মধ্যে। তাহলে আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, অন্ধকার দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। তাহলে এই গ্রানা অঞ্চলে থাইলাকয়েডের মধ্যে, এই যে এক একটা প্লেটকে বললাম থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যেই থাকে ক্লোরোফিল। থাইলাকয়েড কেমন দেখতে? ধরো গাড়ির চাকা দেখেছো প্রত্যেকে, মাঝখানটা ফাঁপা, বাইরেও কিছু নেই। তো গাড়ির টায়ার যেটুকু রয়েছে সেটুকু অংশই। তো এইরকম ধরো টায়ারের মতন অংশ, তো থাইলাকয়েডেরও এরকম দুটো মেমব্রেন থাকে, সেই মেমব্রেন মাঝখানটা ফাঁপা
লুমেন বলা হয় ফাঁকা গহ্বরটাকে। তো এইরকম পর্দার মধ্যে থাইলাকয়েডের যে পর্দা, এই পর্দার মধ্যেই থাকে বিভিন্ন রঞ্জক, মানে অসংখ্য ক্লোরোফিল গুচ্ছ একসাথে প্রেজেন্ট থেকে তৈরি করে এক একটা ফটো সিস্টেম। ঠিক আছে, আলোকতন্ত্র, ফটো সিস্টেম তৈরি করে। তো দু রকমের ফটো সিস্টেম ওই থাইলাকয়েডের মধ্যে রয়েছে। চলো আমরা এই আলোক দশার মধ্যে গিয়ে সমস্তটা জেনে নিই যে কিরকম অ্যাকচুয়ালি থাকে। ক্লোরোপ্লাস্ট দেখলে তো, দেখো এই যে ক্লোরোপ্লাস্ট, এটা পাতার প্রত্যেকটা কোষের মধ্যে একটা কোষ অঙ্গাণু। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে কি থাইলাকয়েড, একাধিক থাইলাকয়েড নিয়ে গ্রানা। চলো আমরা এই একটা প্লেট বা একটা থাইলাকয়েডের স্ট্রাকচার দেখব। ঠিক আছে, ওই থাইলাকয়েডের মধ্যে এক একটা থাইলাকয়েড দেখাবো, ওরকম ভাবে প্রত্যেকটা থাইলাকয়েডেই কিন্তু আলোক দশা সম্পন্ন হচ্ছে। তো আমরা এই থাইলাকয়েডটাকে দেখে নেব। চলো এই থাইলাকয়েডের মধ্যে আমরা পুরো সিস্টেমটাকে দেখব কিভাবে আলোক দশা সম্পন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা থাইলাকয়েড, মানে ওই একটা প্লেটকে রেখেছি, দুটো পর্দা থাকে। তো দুটো পর্দা দেখতে পাচ্ছ, দ্বিস্তরী। আর মাঝখানটা কিন্তু ফাঁপা, মাঝখানে কিচ্ছু নেই যে মাঝখানে কোনো তরল দ্বারা পূর্ণ, তা না, মাঝখানটা পুরো ফাঁকা। তো শুধু এইটুকু অংশই কিন্তু এর রয়েছে, এরকম গোল একটা চাকার মতন অংশ, মাঝখানটা ফাঁকা, সাইডও ফাঁকা। তো এই ফাঁকা অংশটাকে আমরা কি বলছি? ফাঁকা অংশটাকে আমরা বলছি লুমেন। এটা কি? এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েডের যে পর্দা, এই পর্দাটা কিভাবে গঠিত? থাইলাকয়েডের পর্দাটা এরকম, দাঁড়াও দেখাচ্ছি, অসংখ্য লিপিড দ্বিস্তরী লিপিড, ধরো এখানে এরকম লিপিড মলিকিউলগুলো রয়েছে। আমরা কোষ পর্দার যেমন গঠন পড়েছি তেমনই গঠন, কিন্তু কোষ পর্দার গঠন যেমন তেমন গঠন। এইগুলো হচ্ছে এক একটা লিপিড মলিকিউল, ফসফোলিপিড বলা হয়। তো পুরোটা কি এরকম ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে তৈরি। আমি এইটুকু জায়গায় দেখালাম, পুরো এপাশে কি এই যে একটা লিপিড দেখতে এরকম, একটা লিপিড দেখতে এইরকম, এটা হচ্ছে একটা লিপিড। ঠিক আছে, এইরকম লিপিডের এটা মস্তক আর এটা লেজ, দুটো লেজ থাকে একটা লিপিডের। এইটা হচ্ছে তোমার মস্তক আর এগুলো হচ্ছে লেজ। তো এইভাবে লিপিডের দুটো স্তর এইভাবে প্রেজেন্ট থাকে, আর এই লিপিড স্তরের মাঝে মাঝে থাকবে কিছু প্রোটিন। ঠিক আছে, প্রোটিন কমপ্লেক্স প্রেজেন্ট থাকবে। তো এইটা পুরোটা রয়েছে, পুরোটা রাখছি না। এবার দেখো কি কি কমপ্লেক্স প্রেজেন্ট থাকে। চলো প্রথমে আমরা ফটো সিস্টেম দেখাবো একটা। এখানে ধরো একটা ফটো সিস্টেম রয়েছে, এটা একটা ফটো সিস্টেম 2। আচ্ছা, ফটো সিস্টেম 2 আর এই রকম জায়গায় থাকে ফটো সিস্টেম 1। এটা থাকে ফটো সিস্টেম 1। দেখো ছবির মাধ্যমে আমরা খুব সহজে এখানে বুঝে নেব। ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1। আর এখানে মাঝখানে আর কয়েকটা প্রোটিন কমপ্লেক্স রয়েছে, যেমন এই জায়গাটায় রয়েছে একটা প্রোটিন প্লাস্টোকুইনন, তারপরে হয়ে যাবে সাইটোক্রোম, এখানটা রয়েছে সাইটোক্রোম, তারপরে চলে আসছে প্লাস্টোসায়ানিন, আমি লিখে দিচ্ছি প্রত্যেকটার নাম। আর এই জায়গায় দেখাচ্ছি ফেরিডক্সিন। বিভিন্ন প্রোটিন কমপ্লেক্স পরপর পরপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলোর নাম, চলো এগুলোর নাম দেখে নিই। এটাকে বলছি PS2, মানে ফটোসিস্টেম 2 এটা। আর এই ফটোসিস্টেম 2 এটাকে P680 বলা হয়, কারণ এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে, তাই এটাকে P680 বলা হচ্ছে। আর আরেকটা জায়গায় থাইলাকয়েডের কি আছে, আরেকটা ফটো সিস্টেম রয়েছে ফটো সিস্টেম 1, এটাকে P700 বলা হয়, কারণ এটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে দুটো ফটো সিস্টেম রয়েছে। এবার বলো ফটো সিস্টেম মানে কি? ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। এক একটা ফটো সিস্টেমের মধ্যে ক্লোরোফিল এ রয়েছে, একাধিক ক্লোরোফিল বি রয়েছে, ক্যারোটিনয়েড রয়েছে, জ্যান্থোফিল রয়েছে, বিভিন্ন ধরনের রঞ্জক কণা একত্রে একটা তন্ত্র বা সিস্টেম বানিয়েছে, দিয়ে সেটাকে আমরা বলছি ফটো সিস্টেম। তার মানে এর মধ্যে প্রচুর ক্লোরোফিল কণা, প্রচুর ক্যারোটিন, জ্যান্থোফিল, রঞ্জক প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এবার বিক্রিয়াটা হয় কি করে, আলোক বিক্রিয়াটা, ও বাকিগুলোর নামটাও লিখে দিই। এটা হচ্ছে প্লাস্টোকুইনোন, এটা হচ্ছে সাইটোক্রোম, আর এটা হচ্ছে প্লাস্টোসায়ানিন, আর এটা হচ্ছে ফেরিডক্সিন, FD, ফেরিডক্সিন। তো এখানে দেখো পরপর আমরা আলোক বিক্রিয়া দেখব। আলোক দশা মানে আলো তো দরকার, তাই না? আলো দরকার, তো সূর্যালোক আসছে, তো আলো কোথায় এসে পড়লো? আলো এসে পড়লো ফটো সিস্টেম 2-তে। যেই আলো আসছে এর মধ্যে ক্লোরোফিল আছে, তো ক্লোরোফিল হঠাৎ কি হয়ে যাবে? উত্তেজিত হয়ে যাবে। দেখো আমি এখানে পাশে স্টেপগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে সূর্যালোক, সূর্যালোকের আগমন বা সূর্যালোক আবদ্ধকরণ, যাই বলো না কেন, সূর্যালোকের আগমন হলো, ক্লোরোফিল কণার মধ্যে পড়লো। ক্লোরোফিল এবার কি হয়ে যাবে? সেকেন্ডে ক্লোরোফিল উত্তেজিত হবে। তাহলে ক্লোরোফিল সক্রিয় বা ক্লোরোফিলের সক্রিয়তা লিখলাম। ক্লোরোফিলের সক্রিয়তা বৃদ্ধি পেল সূর্যালোকের উপস্থিতিতে। যেই ক্লোরোফিল কণা সক্রিয় হয়ে যায়, ক্লোরোফিল হঠাৎ কি ত্যাগ করে? ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করে দেয়। দুটো ইলেকট্রন কি করলো? ত্যাগ করে দিল এখান থেকে। তাহলে এর ইলেকট্রন কমে গেল। সেই ইলেকট্রনটা কোথা থেকে পাবে? এই জায়গায় প্রচুর জল রয়েছে, এই থাইলাকয়েডের লুমেনে কি রয়েছে? প্রচুর জল রয়েছে। জলকে ভাঙতে দেখতে পাওয়া যাবে, জল এখানে ভাঙবে, H2O। ধরো আমি 2 অণু জলকে ভাঙছি, 2 অণু জলকে ভাঙছি, সূর্যালোকের প্রভাবেই কিন্তু জলটা ভাঙবে, যেটাকে আমরা জলের আলোক বিয়োজন বললাম বা ফটোলাইসিস বললাম। তো জলটা এখানে ভেঙে কি তৈরি করছে? 2H প্লাস প্লাস 2OH মাইনাস, তাই তো? এই যে 2H প্লাস, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো একটা জায়গায় কাজে লাগছে, 2H প্লাস, ঠিক আছে? আর 2OH মাইনাস এটা কি করছে দেখো, এটাকে আমি এখানে দেখাচ্ছি। 2OH মাইনাস এটাকে যদি আমি 2OH প্লাস দুটো ইলেকট্রন এখান থেকে রিলিজ করতে পারি, তো এখান থেকে ইলেকট্রন দুটো রিলিজ করে দিলাম, তাহলে এই যে এটা আয়ন থেকে মূলকে হয়ে গেল, শুধু OH, দুটো অক্সিজেন মূলক, দুটো হাইড্রোজেন মূলক। আর ইলেকট্রন দুটোকে, ইলেকট্রন মানে কি? অতিরিক্ত মানে ইলেকট্রন এখানে রয়েছে, অতিরিক্ত ইলেকট্রনটাকে আলাদা করে লিখলাম। তাহলে এই যে 2OH এখান থেকে কি তৈরি হতে পারে? এখান থেকে অর্ধেক কোনো অক্সিজেন, দুটো অক্সিজেন রয়েছে, তো আমি এটাকে হাফ O2 লিখতে পারি। তো এখানে তাহলে 2 গেলে এটা কি হয়ে যাচ্ছে? একটাই অক্সিজেন বোঝাচ্ছে, তো হাফ O2। আর এদিকে কি হয়ে যাচ্ছে? আরেকটা অক্সিজেন রয়ে গেছে, এটা মানে একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন রয়ে গেছে, ওটাকে আমি H2O ফরম্যাটে লিখতে পারি। দুটো অক্সিজেন, এই দুটো হাইড্রোজেন রয়েছে, তাই H2, একটা অক্সিজেন এখানে লিখেছি, একটা অক্সিজেন এখানে লিখেছি। তাহলে আলটিমেটলি এখান থেকে কি তৈরি হলো আমাদের? আলটিমেটলি এখান থেকে আমাদের এই জল ভেঙে দেখলাম অক্সিজেন আর জল তৈরি হলো। আর এদিকে আমাদের পড়ে রয়েছে এই যে 2H প্লাস প্রোটন, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে আলটিমেটলি এই যে ইলেকট্রনটা রিলিজ হলো, এই যে ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রনটা কিন্তু ক্লোরোফিলের কাছে চলে যাবে। কেন? কারণ এখান থেকে ইলেকট্রন রিলিজ হয়ে গেছে সূর্যালোকের প্রভাবে। তাহলে ইলেকট্রন দাতা হিসেবে কে কাজ করছে? জল কাজ করছে। জল ভেঙে ইলেকট্রন রিলিজ হলো, সেই ইলেকট্রনটা ক্লোরোফিলের কাছে যাচ্ছে। আর সূর্যালোকের প্রভাবে ক্লোরোফিল সক্রিয় হয়ে এখান থেকে দুটো ইলেকট্রন রিলিজ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে ইলেকট্রনের সমঅবস্থা হয়ে গেল। এই যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, বেচারা এ তো বাড়ি ছেড়ে চলে গেছে, এর কি হবে? বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, নিজের কোনো থাকার জায়গা নেই, তো তখন কারোর কাছে আশ্রয় চাইতেই যাবে, স্বাভাবিক। তো সামনে প্লাস্টোকুইননের বাড়ি দেখতে পেলো, সেখানে চলে গেল। তো প্লাস্টোকুইননের কাছে গেল। প্লাস্টোকুইনন কদিন তো অতিথিকে পেয়ে বেশ ভালোই লাগছে, যে নতুন অতিথি এসছে বেড়াতে, ঠিক আছে, কদিন বেশ খাতির যত্ন করলো। তো প্লাস্টোকুইনন এই সময় কি করে? প্লাস্টোকুইনন কিছুদিন একে রাখলো, রেখে PQH2 তে পরিণত হয়। মানে এখান থেকে প্রোটন নিচ্ছে, আবার কি নিচ্ছে? দুটো ইলেকট্রন এসছে, মানে সে দুটো প্রোটনকেও নিয়েছে,
নিয়ে দুটো হাইড্রোজেন হয়ে গেল, দিয়ে এই PQ কনভার্ট হয়ে গেল কিসে, PQH2 প্লাস্টোকুইনলে পরিণত হয়ে গেল। এবার এ ভাবছে না আমার অতিরিক্ত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, এ তো অতিথি না রাখাই ভালো ছিল। তো তখন আবার কি করবে, না যেমন ছিল তেমন হাইড্রোজেনকে বললো তুমিও যাও বাবা, তো হাইড্রোজেনকে এখানে মানে প্রোটনকে এখানে রিলিজ করে দিল, আর ইলেকট্রনকে বললো তুমি তোমার জায়গা বাবা দেখে নাও। তো আবার PQH2 থেকে PQতে পরিণত হয়ে গেল। ইলেকট্রন বেচারা আবার বেরিয়ে গেল প্লাস্টোকুইননের বাড়ি থেকে। তাহলে মোট কথা এখানে কি হলো, ইলেকট্রনকে প্লাস্টোকুইনন যখন নিয়েছে, এই বাইরে থেকে প্রোটন নিয়েছে, নিয়ে তো এই দুটো হাইড্রোজেন হয়ে গেছে, কারণ এখানে দুটো প্লাস ছিল এখানে দুটো মাইনাস, তো দুটো হাইড্রোজেন হয়ে গেছিল, PQর সাথে যুক্ত হয়ে গেছিল। পরবর্তীকালে এটা আবার কি করলো, হাইড্রোজেনকেও রিলিজ করে দিল, ইলেকট্রনকেও রিলিজ করে দিল, আর এদিকে আবার PQতে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? তো এই যে ইলেকট্রন দুটো রিলিজ হলো, এই ইলেকট্রন দুটো পরবর্তীকালে চলে গেল সাইটোক্রোমের বাড়ি। সাইটোক্রোম সেও বেশি দিন রাখতে চাইলো না, সেম ভাবে সেও কি করলো, আবার PC মানে প্লাস্টোসায়ানিনকে কনভার্ট করে দিল। প্লাস্টোসায়ানিন কি বলছে, আমার বাড়িতে থাকার জায়গা নেই বাবা, তুমি অন্য জায়গায় যাও। তো এ কি করলো, বেচারা পরপর দেখছে কার বাড়িতে থাকা যায়। তো এখান থেকে সোজাসুজি PS1-এ চলে গেল, ফটোসিস্টেম 1-এ। এবার PS1 সে নিজেই এমনি সূর্যালো গ্রহণ করছে, সূর্যের আলো লাইট অ্যাবজর্ব করছে, এমনি উত্তেজিত রেগে বেগে রয়েছে। একে থাকতে দেবে, এ আরো বেশি এক্সাইটেড স্টেজে একে বের করে দেবে, একদম বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এরা তো ভদ্রভাবে বলেছিল, এ ভদ্রভাবে বলবে না, এক্সাইটমেন্টের সাথে বের করে দেবে, একদম বের করে পাঠিয়ে দিল কোথায়, ফেরিডক্সিনের কাছে গেল। তো ফেরিডক্সিন বলল সবাই তাড়িয়ে দিচ্ছে, আমি একটা ব্যবস্থা করে দিই। কি ব্যবস্থা করলো, এই যে ইলেকট্রনটা ফেরিডক্সিনে এলো, এখানে আরেকটা যৌগ রয়েছে NADH রয়েছে, ঠিক আছে। এর সাথে কি করবে, এই ইলেকট্রন দুটোকে জুড়বে, আর প্রোটন কোথা থেকে খুঁজে আনবে, এই যে বললাম না প্রোটনটা কাজে লাগবে পরবর্তীকালে, জল ভেঙে যে প্রোটনটা তৈরি হয়েছিল, এই প্রোটনটা কি হচ্ছে এইখানে চলে আসবে। তাহলে ইলেকট্রন প্রোটন কি হয়ে গেল, দুটো হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে গেল, NADP হবে। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল, NADPH2 এতে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে আলটিমেটলি আমাদের এটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, ইলেকট্রনের একটা গতি হয়ে গেল, এখানে NADPH2 আমাদের তৈরি হলো। আর এই যে সাইটোক্রোম যখন একে তাড়িয়ে দিয়েছিল, এই জায়গায় একটা ঘটনা ঘটে, এখানে কিন্তু ATP উৎপাদন হয়। এখানে কি তৈরি হয়, এইখানটা একটা বিক্রিয়া ঘটে, এখানে ADP থেকে ATP তৈরি হয়, ঠিক আছে। তো এখানকার উৎপাদিত বস্তু যদি আমি বলি, উৎপাদিত বস্তু হচ্ছে একটা এই ATP আর একটা হচ্ছে NADPH2, ঠিক আছে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা। তাহলে কি কি উৎপাদিত বস্তু হলো, উৎপাদিত বস্তু, অবশ্যই এটা আলোক দশায় উৎপাদিত বস্তু, আলোক দশায় উৎপাদিত বস্তু এক হচ্ছে NADPH2 আর একটা হচ্ছে ATP। এই দুটো উৎপাদন যে হলো, এগুলো কিন্তু কাজে লাগবে আমার কোথায়, অন্ধকার দশায় গিয়ে গ্লুকোজ তৈরি করতে কাজে লাগবে, ঠিক আছে। অন্ধকার দশায় গিয়ে গ্লুকোজ তৈরি করতে কাজে লাগবে। তাহলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আরেকবার বলি, দেখো। ফার্স্ট কি হয়েছে লিখেছি, সূর্যালোকের আগমন ঘটেছে, ক্লোরোফিল সক্রিয় হয়েছে, এখানে ক্লোরোফিল সক্রিয় হলো, এখানেও ক্লোরোফিল সক্রিয় হলো। ক্লোরোফিল সক্রিয় হলে ইলেকট্রন ত্যাগ করলো, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন ত্যাগের সাথে সাথে কি হচ্ছে, জলের বিশ্লেষণ। তাহলে থার্ড পয়েন্টে আমার কি হয়ে যাবে, জলের বিয়োজন, জল ভাঙলো। জলের বিয়োজনের পর কি হচ্ছে, এখানে তো ইলেকট্রন পরিবহন হচ্ছে, ইলেকট্রন পরিবহনের সাথে সাথে এখানে কি হচ্ছে তোমার NADP, ওই যে ওখানে NADPর বিজারণ ঘটলো। তাহলে এখানে কি হচ্ছে, আমি একটা লিখে দিই, ইলেকট্রন পরিবহন হচ্ছে, আর 5 নম্বরে NADPর বিজারণ ঘটে। এই গোটা প্রসেস হচ্ছে আমাদের এটাতে, ঠিক আছে। আর লাস্ট ফটোফসফোরাইলেশনটাও লিখে দিই 6 নম্বরে। এই যে ATP তৈরি হলো, ADP থেকে ATP, এটাকে কি বলা হচ্ছে, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। ফটো মানে আলো, আলোকে কাজে লাগিয়ে ফসফেট যুক্ত হয়েছে,
এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট ছিল, দুটো ফসফেট ছিল, সেখান থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটে ফসফেট হলো। তাহলে সূর্যালোকের কাজে লাগিয়ে ফসফেট যুক্ত করেছে, তাই এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো এখানে ফটোফসফোরাইলেশনও হয়েছে, ফটোফসফোরাইলেশন হয়েছে, বোঝা গেল? তাহলে এইভাবে আলটিমেটলি কিন্তু টোটাল আলোক দশা সম্পন্ন হয়। বোঝা গেছে আলোক দশা কিভাবে হচ্ছে? তো আলোক দশা এলে আমাদের কিন্তু এই 6টা স্টেপ লিখতে হবে। আর এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটাকে বলা হয় হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল, রবিন এখানে বসে আছে, রবিন হিল তিনি বলেছিলেন যে এই যে এনএডিপির বিজারণ ঘটছে, ঠিক আছে, এনএডিপির বিজারণে তিনি বাইরে এই পরীক্ষাটা করে দেখিয়েছিলেন যে জলের উপস্থিতিতে আমরা এখানে যদি কোনো বস্তু থাকে সেটা কি হচ্ছে, বিজারিত হচ্ছে, মানে বিজারণে হেল্প করছে কি জলের আলোক বিয়োজন করছে এবং সেটা কিন্তু বিজারণে হেল্প করছে। তো তিনি এনএডিপির জায়গায় কৃত্রিমভাবে সেখানে পটাশিয়াম ফেরিসায়ানাইড এটা দিয়ে পরীক্ষা করেছিল এবং দেখা গেল সেটাও হাইড্রোজেনের উপস্থিতিতে বিজারিত হয়ে কি হলো, পটাশিয়াম ফেরিক অক্সালেট তৈরি করে দিল। তো এটাকে বলা হয় হিল বিক্রিয়া। এই হিল বিক্রিয়াটাও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে, 2 নম্বরের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, হিল বিক্রিয়া। চলো, আচ্ছা, তো আলোক দশা তো সম্পন্ন হলো, আর আলোক দশায় আমাদের ফাইনাল প্রোডাক্ট আমরা পেয়ে গেছি NADPH2 আর ATP। তো এইটাকে আমরা এবার কিভাবে গ্লুকোজ তৈরিতে কাজে লাগাতে পারি? তো অন্ধকার দশায় চলে আসি। সারাদিন তো এই কাজগুলো চললো, সারাদিন এইসব কাজের পর অবশ্যই এই কাজগুলো কোথায় হলো, গ্রানার মধ্যে সম্পন্ন হলো। ওই যে থাইলাকয়েড আমি দেখালাম, এরকম থাইলাকয়েড, প্রত্যেকটা থাইলাকয়েড মিলে মিলে গ্রানা তৈরি হচ্ছে, মানে সব জায়গায় কিন্তু এভাবে প্রচুর NADPH2 আর ATP তৈরি হয়ে রয়েছে। এইবার এইগুলোকে কাজে লাগিয়ে স্ট্রোমার মধ্যে রাত্রিবেলায় হবে অন্ধকার দশা। তাহলে ক্লোরোপ্লাস্টে স্ট্রোমাতে সম্পন্ন হবে অন্ধকার দশা, কোথায় হবে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, ঠিক আছে? তো স্ট্রোমার মধ্যে কি কি ঘটনা ঘটে অন্ধকার দশা শুরুতেই? তো শুরুতেই একটা বস্তু থাকে স্ট্রোমার মধ্যে যেটার নাম হচ্ছে RUBP, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, ঠিক আছে? RUBP 5 কার্বন যুক্ত একটা শর্করা। তো RUBP রয়েছে। তো এই RUBP কি করবে, এখানে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে রুবিস্কো উৎসেচক। এটাকে দ্বৈত উৎসেচকও বলা হয়, কারণ এটা অক্সিজেনকেও যুক্ত করতে পারে, কার্বন ডাই অক্সাইডকেও যুক্ত করতে পারে। তো কার্বন ডাই অক্সাইড তো আমরা প্রচুর নিয়ে রেখেছিলাম, কারণ কার্বন ডাই অক্সাইডের আত্মীকরণ ঘটেছে। তো এখানে কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ হবে। ফার্স্ট কি হবে, কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ। এই যে RUBPর সাথে কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করলো, আবদ্ধ করে কি উৎপন্ন হয় বলতো? এখানে প্রথম প্রোডাক্ট যেটা থেকে প্রশ্ন আসে PGA, এটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই PGA তৈরি করে। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, ঠিক আছে? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ যেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। যদি প্রশ্ন আসে অন্ধকার দশায় প্রথম উৎপাদিত বস্তুটির নাম কি, PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পুরো চক্রটা কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কেলভিন, তাই জন্য এটাকে কেলভিন চক্রও বলা হয়। অন্ধকার দশার এই চক্রটাকে আমরা কেলভিন সাইকেলও বলে থাকি। আচ্ছা, তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার পর তাহলে ফার্স্ট কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ, নেক্সট হয়ে যাবে যে এখানে হ্রাসকরণ দশা, বিজারণ দশা ঘটবে। এখানে বিজারণ দশা, সেকেন্ড হচ্ছে বিজারণ দশা। একটু আগে এই যে আলোক দশায় আমরা কি কি উৎপাদন করেছি, এখানে উৎপাদন করেছি NADPH2 আর ATP। এই যে দুটো প্রোডাক্ট উৎপাদন হয়েছে, কিছু তো কাজ রয়েছে অন্ধকার দশায়। কি কাজ রয়েছে? এখানে NADPH2 টোটা আবার কি হবে, বিজারিত হবে। NADPH2
এখান থেকে হাইড্রোজেন রিলিজ হয়ে যাবে, এটা জারিত হচ্ছে। আর জারিত হওয়ার ফলে যে হাইড্রোজেন রিলিজ হবে সেটা কি করবে, পিজিএ কে বিজারণ করবে। ঠিক আছে, তাহলে এ জারিত হয়ে গেল, জারিত হয়ে এখানে কি প্রোডাক্ট তৈরি হবে, NADPH প্লাস H প্লাস, প্রোটন রিলিজ করলো, জারণ করলো মানে প্রোটন রিলিজ করলো। আচ্ছা, তার সাথে সাথে এখানে কিন্তু যে এটিপি গুলো তৈরি হয়েছিল, শক্তি লাগছে, এখানে শক্তি লাগছে। আমরা আলোক দশায় এটিপি তৈরি করেছিলাম, তো এটিপি কে এখানে ভেঙে দাও, এটিপি ভেঙে এখানে এডিপি প্লাস ফসফেট, ইনঅর্গানিক ফসফেট রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে ফসফেট রিলিজ হলো, তার ফলে শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এনএডিপি জারিত হলো, জারিত হয়ে যে হাইড্রোজেন বা প্রোটন রিলিজ করলো, প্রোটনটাকে কার সাথে জুড়ে দেবে, পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে জুড়ে দেবে। তাহলে আলটিমেটলি আমাদের বিজারণ দশায় কি উৎপন্ন হলো, বিজারণ দশায় উৎপন্ন হলো 12 অণু পিজিএএলডি, পিজিএএলডি, এটার নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, এটার ফুল ফর্ম হয়ে যাচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড। আর এই ফসফোগ্লিসারালডিহাইড যে 12 অণু উৎপন্ন হলো, এর মধ্যে 10 অণু চলে যাবে আবার 10 অণু পিজিএএলডি পুনরায় আরইউবিপির রিজেনারেশনে মানে পুনরুৎপাদন করতে চলে যাবে। তাহলে এই থার্ড দশা কি হয়ে যাচ্ছে, থার্ড দশা হচ্ছে পুনরুৎপাদন, পুনরুৎপাদন। তাহলে 10 অণু পিজিএলডি পুনরায় আরইউবিপি তৈরি করবে, আর 2 অণু তারা কি করবে, 2 অণু পিজিএলডি এ চলে যাচ্ছে গ্লুকোজ বানাতে, যেটা আমাদের মেন দরকার ছিল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয় এই গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজ প্রধান উৎপাদিত বস্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল 3টে দশা দেখলাম। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ, আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড আবদ্ধ হয়ে পিজিএ তৈরি হলো। ঠিক আছে, প্রথম উৎপাদিত বস্তু, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। পিজিএ এখান থেকে কি হচ্ছে, বিজারণ হয়ে পিজিএএলডি তৈরি হলো 12 অণু, 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু চলে যাচ্ছে আরইউবিপির পুনরুৎপাদনে, আর 2 অণু পিজিএলডি চলে আসছে গ্লুকোজ উৎপাদনে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের অন্ধকার দশা, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিভাবে গ্লুকোজ উৎপাদন হয় সেই সমস্তটা কিন্তু আমরা দেখে নিলাম। চলো এবার কোশ্চেন গুলো দেখে নিই যে কি কি কোশ্চেন আছে। দেখো, সমস্ত কোশ্চেন এই কনসেপ্টের উপর হয়ে যাচ্ছে। বলছে সালোক সংশ্লেষে গাছ কোন প্রকার খাদ্য তৈরি করে, প্রোটিন, ভিটামিন, শর্করা, ফ্যাট। অবশ্যই এখানে কি হয়ে যাবে, শর্করা হয়ে যাবে, কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তি রূপান্তর ঘটে। ফার্স্ট কোন শক্তিটাকে আনলাম, আলোক শক্তি। তো এখানে প্রত্যেকটা অপশনে আলোক শক্তি রয়েছে। আলোক শক্তি কিসে কনভার্ট হলো, খাদ্যে কনভার্ট হলো। তাহলে খাদ্যের মধ্যে কি ধরনের শক্তি, এই যে গ্লুকোজটা কি এক ধরনের রাসায়নিক বস্তু, C6H12O6। তো রাসায়নিক শক্তি পরবর্তীকালে মানে আলোক শক্তিটা কনভার্ট হলো রাসায়নিক শক্তি, সেই রাসায়নিক শক্তি কিসের মধ্যে হচ্ছে, খাদ্য মধ্যস্থ স্থিতি শক্তিতে কনভার্ট হচ্ছে। এই সি অপশনটা ঠিক হয়ে যাবে, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি খাদ্য মধ্যস্থ স্থিতি শক্তিতে কনভার্ট হলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নাও। বলছে স্পেকট্রোমিটার যন্ত্রে কোন একটি সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালীর গ্রাফ দৃশ্যমান আলোকের 400 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে ওই সালোক সংশ্লেষীয় রঞ্জকটি নির্বাচন করো। ভালো করে দেখো, আমরা একটু আগে এই যে শোষণ বর্ণালী কার্যবর্ণালীর গ্রাফটা দেখলাম, এই যে এখানে কি দেখলাম, 450 এই জায়গাটাই হচ্ছে নীল আলো, আর 650 এই জায়গাটা হচ্ছে লাল আলো। তো নীল আলো আর লাল আলো কারা শোষণ করছে, ক্লোরোফিল রঞ্জক শোষণ করে। তো যদি ক্লোরোফিল হতো তাহলে কিন্তু শুধুমাত্র এই 400 থেকে 500 রেঞ্জের মধ্যে থাকতো না, 600 এই জায়গাটাও কিন্তু দেখা যেত। তো এই যে কম আলো শোষণ করছে কারা, 400 থেকে 500-র মধ্যে যে কালারটা রয়েছে সেটাকে শোষণ করে জ্যান্থোফিল, যে সহকারী রঞ্জকগুলো রয়েছে তারা কিন্তু অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার এখানে কিন্তু হয়ে যাবে জ্যান্থোফিল। এই যে ক্লোরোফিল হবে না, জ্যান্থোফিল হয়ে যাবে আমাদের আনসার। 400 থেকে 500-র মধ্যে যে দৃশ্যমান আলো সেটাকে অ্যাবজর্ব করছে আমাদের জ্যান্থোফিল। নেক্সট, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা যে সামগ্রিক সমীকরণটা লিখেছিলাম সেখানে আমরা দেখলাম কিছুটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে। অক্সিজেনটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, দেখো এই যে আলোক দশাটা দেখিয়েছি
এখানটা দেখো, এই যে জল ভাঙছে, জল ভেঙে এখানে কি তৈরি হচ্ছে, এই যে অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে উপজাত যে অক্সিজেন কোথা থেকে তৈরি হলো, জল থেকে তৈরি হলো। ঠিক আছে, কোনটা কোথা থেকে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন গ্লুকোজের যদি বলা হয় যে গ্লুকোজের কার্বনটা কোথা থেকে আসছে, গ্লুকোজের কার্বনটা কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে আসছে। এবার তোমার মনে হতে পারে যে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন তো কার্বন ডাই অক্সাইডের মধ্যেও ছিল, জলের মধ্যেও ছিল, তাহলে অক্সিজেনের সোর্স কোনটা, যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেই অক্সিজেনের সোর্সটা কিন্তু কখনোই কার্বন ডাই অক্সাইড নয়, জল থেকে এই অক্সিজেনটা কিন্তু আসছে। এটা কিন্তু একদমই ভুল করবে না। আচ্ছা, নেক্সট, এটা এক্ষুনি বলে দিলাম যে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগ কি হবে, পিজিএ হয়ে যাবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এগুলো তো হবে না, ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম উৎপাদিত বস্তু। ঠিক আছে, এবার কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? এক্ষুনি আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, কোথায় হবে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। আচ্ছা, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? দেখো, সালোক সংশ্লেষের যে সমীকরণটা পড়েছি, কি পড়েছিলাম, আচ্ছা 6 অণু কার্বন ডাই অক্সাইড, তার সাথে ছিল 12 অণু জল, তারপর সেখান থেকে তৈরি হলো কি, গ্লুকোজ C6H12O6, এখান থেকে তৈরি হয়েছিল 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। তো এই যে বিক্রিয়াটা, এখানে কার্বন থেকে কি তৈরি হয়েছে, গ্লুকোজ তৈরি হয়েছে। তো এখানে কার্বনের সাথে কি হাইড্রোজেন যুক্ত হয়েছে, তো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, বিজারণ প্রক্রিয়া। এখান থেকে এই যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে বিজারণ, কার্বন থেকে গ্লুকোজ তৈরি, এটা হয়ে যাচ্ছে বিজারণ প্রক্রিয়া। আর এখানে জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, জল ভেঙে অক্সিজেন তৈরি, এটা কি জারণ প্রক্রিয়া, কারণ এখানে হাইড্রোজেন রিলিজ হয়ে যাচ্ছে। তো জল ভেঙে অক্সিজেন তৈরি, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ বিজারণ দুটোই একসাথে ঘটছে, তাই সালোক সংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু এই সমীকরণটা দিয়ে পুরোটা লিখে দেবে, এক্সপ্লেন করে লিখে দেবে, যেহেতু 2 নম্বরের প্রশ্নে আসবে এগুলো, পুরোটা লিখে দেবে। সালোক সংশ্লেষের আলোক দশা সংক্ষেপে আলোচনা করো, এটা ব্রড কোশ্চেন। আলোক দশা পুরোটা বুঝিয়ে দিয়েছি, এখানে আশা করি আর বোঝানোর দরকার নেই। এই যে পুরো জিনিসটা যদি রেখাচিত্রের মাধ্যমে এটা দেখাতে পারো আরো ভালো। তো এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট কিন্তু আমাদের এক্সপ্লেন করতে হবে। এটা প্রায় 5 নম্বরের কোশ্চেন। সালোক সংশ্লেষের আলোক দশা বর্ণনা করো, এটা কিন্তু 5 নম্বরের কোশ্চেন। আমাদের এই 6টা জিনিস এক্সপ্লেন করতে হবে, 6টায়। আচ্ছা, আর কি কি কোশ্চেন আছে আমরা দেখে নিই একটু। সালোক সংশ্লেষের সামগ্রিক সমীকরণ একবার লিখে দিয়েছি, ঠিক আছে, সমীকরণটা একবার লিখে দিয়েছি, আর লিখছি না। ফটোলাইসিস বলতে কি বোঝায়? ফটো মানে কি, সেলফি তোলা ফটো মানে হচ্ছে আলো, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া। তাহলে আলোর উপস্থিতিতে কি ভাঙছে? আলোক দশায় আমরা কি দেখলাম, আলোর উপস্থিতিতে জল ভাঙছে, তাই না? তাহলে আলোর উপস্থিতিতে পাতায় উপস্থিত জল ভেঙে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলা হয়। এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলা হয়। ঠিক আছে, তার ফলে এই সমীকরণটাও দেখিয়ে দিতে হবে আমাদের, জলটা যে ভাঙছে। তো এখানে 2 অণু জল যদি ভাঙো, তাহলে এখানে কি হয়ে যাবে, 2H প্লাস 2OH মাইনাস, দুটো হাইড্রোজেন আয়ন দুটো হাইড্রক্সিল আয়ন তৈরি হবে।
পরবর্তীকালে হাইড্রোক্সিল আয়নটা আবার কি করে, নেক্সট স্টেপে দেখিয়ে দেবে 2OH মাইনাস, এটা কি হবে 2OH প্লাস, দুটো ইলেকট্রন এখান থেকে রিলিজ করে দিচ্ছে। ঠিক আছে, তো ইলেকট্রনটা তো ওখানে আলোক দশায় ব্যবহৃত হয়ে যাচ্ছে, আর এখান থেকে কি হবে, এখান থেকে অক্সিজেন আর জল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলছি আমরা ফটোলাইসিস। নেক্সট আমরা চলে আসছি এবার খনিজ পুষ্টিতে। তো খনিজ পুষ্টি দু রকমের, মানে এখানে খনিজ উপাদানগুলোকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ম্যাক্রো মৌলিক উপাদান আর একটা হচ্ছে মাইক্রো মৌলিক উপাদান। এগুলোকে আমরা আরো একটা নামে বলতে পারি অতিমাত্রিক মৌল। এক সেকেন্ড, অতিমাত্রিক মৌল। আর যেগুলো মাইক্রো মৌলিক উপাদান এগুলোকে আমরা কি বলবো, স্বল্প মাত্রিক মৌল। কি সমস্যা হচ্ছে, স্টার্ট করবো কি? আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক্রো মৌলিক উপাদান, এটাকে আমরা বলতে পারি স্বল্প মাত্রিক মৌল। তো এগুলোকে আমরা কিভাবে ডিসকাস করব, দেখো ম্যাক্রোমৌলিক উপাদান বা অতিমাত্রিক মৌল বলতে বোঝায় যে সমস্ত খনিজ উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি এগুলোর জন্য প্রয়োজনীয়, এবং যার পরিমাণটা বেশি পরিমাণে উদ্ভিদের প্রয়োজন হয়। কতটা? প্রায় 10 mg পার গ্রাম শুষ্ক ওজন, শুষ্ক ওজন। ঠিক আছে, কারণ এখানে যে মৌলগুলোর নাম লেখা আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানগুলো উদ্ভিদ দেহে খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। তো এগুলোকে তাই কি বলা হচ্ছে, অতিমাত্রিক মৌল বলা হচ্ছে। আরেকটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল, এখানে দেখতে পাচ্ছ ফেরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম, ক্লোরিন, নিকেল, এই সমস্ত উপাদানগুলো উদ্ভিদ দেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়, 0.1 mg পার গ্রাম শুষ্ক ওজন। ঠিক আছে, এই পরিমাণটা মনে রাখবে। তো যেহেতু এগুলো খুব কম পরিমাণে প্রয়োজন হয় তাই এদেরকে স্বল্পমাত্রিক মৌল বলা হয়। আরও একটা মেন নাম আছে, এটাকে ট্রেস এলিমেন্টও কিন্তু বলা হয়ে থাকে, ট্রেস এলিমেন্ট। ঠিক আছে, তবে সম্প্রতি একটা জিনিস নিয়ে রিসার্চ হচ্ছে যে Fe লোহা, এই লোহা কিন্তু খুব বেশি পরিমাণে এই বাকি মৌলগুলোর তুলনায় লোহাটা খুব বেশি পরিমাণে ইউজ হয় উদ্ভিদ দেহে, তাই জন্য এটাকে ম্যাক্রো উপাদানের মধ্যে ফেলা হতে পারে ভবিষ্যতে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আছে বাষ্পমোচন। বাষ্পমোচন বলতে আমরা কি বুঝি? বাষ্পমোচন বলতে আমরা বুঝি, সেকেন্ড, দেখো পাতার মধ্যে যে অতিরিক্ত জল, উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে, তো উদ্ভিদ মাটি থেকে যে জলটা শোষণ করছে কার মাধ্যমে? মূলের মাধ্যমে জল শোষণ করে। এবার মূলের মাধ্যমে শোষিত জল উদ্ভিদের জাইলেম দিয়ে কিন্তু সমস্ত পাতায় ছড়িয়ে যায়। আর এই পাতায় অবস্থিত জল কি কাজে লাগে? আমরা একটু আগেই পড়লাম সালোক সংশ্লেষ। তো সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখলাম যে জল ছাড়া আলোক দশা কিন্তু সম্পন্ন হতে পারবে না। তো সেই জলটা আলোক দশায় ব্যবহৃত তো হলো, এবং ব্যবহৃত হওয়ার পর আমরা আরও একটা জিনিস দেখলাম যে জলটা ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে আর কিছুটা জলও কিন্তু তৈরি হচ্ছে। সালোক সংশ্লেষের যে সামগ্রিক সমীকরণ সেখানে আমরা দেখেছি না, জলও তৈরি হয়। তো যে এক্সেস যে জলটা, অতিরিক্ত যে জলটা থেকে যাচ্ছে সেটা কি হবে? সেটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, মানে গাছ থেকে পরিবেশে মিলিয়ে যায়। তাহলে এই ঘটনাটাকেই আমরা কি বলছি? বাষ্পমোচন বলছি। তাহলে পাতায় উপস্থিত অতিরিক্ত জল, পাতায় উপস্থিত অতিরিক্ত জল বাষ্প আকারে পরিবেশে মিলিয়ে যাওয়াকে বলে বাষ্পমোচন। ঠিক আছে, বাষ্পমোচন মেনলি কিসের মাধ্যমে বাষ্পমোচন হয়? আমরা তিনটে জিনিস পড়বো, তবে এখানে দেখতে পাচ্ছ একটা পাতার ছবি। তো আমরা যদি একটা পাতা দেখি,
এই ধরো পাতা, পাতার আপার যে সারফেস রয়েছে, এই ধরো একটা পাতা, আমার হাতটা ধরে নাও একটা পাতা, তো পাতার এটা ঊর্ধ্বপৃষ্ঠ, এটা নিম্নপৃষ্ঠ। তো ঊর্ধ্বপৃষ্ঠে যে ত্বকের স্কিন রয়েছে, তো পাতার উপরেও একটা স্কিন থাকে, পাতার নিচেও একটা স্কিন থাকে, তো উপরের ত্বকটাকে বলা হয় ঊর্ধ্বত্বক, নিচের ত্বকটাকে বলা হয় নিম্নত্বক। তো এই ঊর্ধ্বত্বকের মধ্যে এরকম ছোট ছোট বেশ কিছু অংশ দেখতে পাওয়া যায়, এইরকম বেশ কিছু ছোট ছোট অংশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এগুলোকে কি বলা হয়? পত্ররন্ধ্র। একটা একটা পত্ররন্ধ্র যদি আমরা বড় করে দেখি, এই রকম ধরনের দেখতে হবে। এটা একটা ওপেন পত্ররন্ধ্র, খোলা পত্ররন্ধ্র। এই যে মাঝখানে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে কি হচ্ছে? জল বাষ্প আকারে নির্গত হচ্ছে, ঠিক আছে, জল বাষ্প আকারে নির্গত হয়ে যাচ্ছে। আর দিনের বেলা পত্ররন্ধ্র ওপেন থাকে, মানে খোলা থাকে, রাত্রিবেলা কি হয়ে যায়? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর এই পত্ররন্ধ্রের আশেপাশে অন্যান্য বেশ কিছু সহকারী কোষ প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সহকারী কোষ প্রেজেন্ট থাকে। তো পত্ররন্ধ্র এটা খোলা অবস্থা, বন্ধ অবস্থায় কেমন দেখতে হবে? বন্ধ অবস্থায় দেখো এরকম দেখতে হবে। তো যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম, এটা বন্ধ, এটা খোলা। তো দিনের বেলা কি হচ্ছে? দিনে পত্ররন্ধ্র ওপেন থাকে, আর রাতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বাষ্পমোচন। আচ্ছা, বাষ্পমোচনের আরেকটা নাম প্রস্বেদন। তো কোন কোন অঙ্গ দিয়ে বাষ্পমোচন হয়? একটা তো বলেই দিলাম, পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মাধ্যমে সব থেকে বেশি পরিমাণ, প্রায় 50 থেকে 97% বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয়, কারণ উদ্ভিদের মধ্যে যত বেশি এক্সট্রা জল থাকে সব ম্যাক্সিমাম পাতার ত্বক দিয়েই কিন্তু বাইরে রিলিজ হয়ে যায়। তারপরে লেন্টিসেল। লেন্টিসেল কোনগুলোকে বলা হয়? লেন্টিসেল বলা হয় উদ্ভিদের যে ত্বক, কাণ্ডের যে ত্বক রয়েছে, কাণ্ডের যে বাকল দেখেছো তোমরা, গাছের ছাল, সেইটাকে বলা হয় কাণ্ডের ত্বক। তো দেখবে উদ্ভিদের কাণ্ডের ত্বকগুলো সবসময় এরকম ফাটা ফাটা ফাটল দেখতে পাওয়া যায়। তো এই ফাটলগুলোকে কি বলা হয়? এই যে ফাটলগুলো, এগুলোকে বলা হচ্ছে লেন্টিসেল বলা হচ্ছে এগুলোকে। তো এই লেন্টিসেলের মাধ্যমে খুব কম পরিমাণ, ঠিক আছে, কতটা 1% মতন বাষ্পমোচন এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু হতে পারে। আর কিউটিকল, কিউটিকল কাকে বলা হচ্ছে? পুরো ত্বকটাকে বলা হচ্ছে। ওই যে বললাম, যে ত্বকের মধ্যে তোমার স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলো রয়েছে, দেখো নিচে পত্ররন্ধ্র রয়েছে, এখানে পত্ররন্ধ্র রয়েছে, কিন্তু এই পত্ররন্ধ্রের ওপর দিয়েও একটা হালকা মোমের প্রলেপ মতন একটা ত্বক দেখতে পাওয়া যায়, দেখো ঊর্ধ্ব চামড়াটা তুলে দিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কিউটিকল। তো এই কিউটিকলের মাধ্যমেও 3 থেকে 10% মতন বাষ্পমোচন, 3 থেকে 10% বাষ্পমোচন এই কিউটিকলের মাধ্যমেও কিন্তু হচ্ছে। যেমন আমাদের স্কিন দিয়ে ঘামের মতন ঘাম রিলিজ হয়, তো এখানেও তাই, এদের ত্বক দিয়েও কিন্তু এরকম কিছুটা বাষ্প নির্গত হচ্ছে। তো বাষ্পমোচনের মেন হচ্ছে এই 3টে স্থান। সব থেকে বেশি বাষ্পমোচন হয় পত্ররন্ধ্রে, তারপরে হয় কিউটিকলে, তারপরে হয় লেন্টিসেলে। এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট বলছে বাষ্পমোচন নিয়ন্ত্রণের শর্তাবলী। বাষ্পমোচন বেশি হবে না কম হবে, সেই বিষয়টা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করছে। কি কি বিষয়ের উপর নির্ভর করছে? এক হচ্ছে উষ্ণতা, নেক্সট হচ্ছে আর্দ্রতা। কিভাবে হচ্ছে দেখো, ধরো উষ্ণতা আমরা বাড়িয়ে দিলাম, তুমি ধরো গ্যাসে একটা বাটিতে জল বসিয়েছো, তো যত টেম্পারেচার বাড়াবে তত কি হবে? জলটা ফুটবে, যত জল বেশি ফুটবে তত কি হয়ে যাবে? জলটা বেশি বাষ্পীভূত হবে, তাই না? আর তুমি জলটাকে নর্মাল ঠান্ডা জায়গায় রেখে দিয়েছো, তার থেকে কি অতটা বাষ্প দেখতে পাবে তুমি? না। তার মানে উষ্ণতা বাড়লে কি হয়? জলের বাষ্পীভবন সেটা কিন্তু বেড়ে যায়। তাহলে এখানেও পরিবেশে যদি টেম্পারেচার বাড়ে বা উষ্ণতা বাড়ে, সূর্যের আলো যদি প্রচণ্ড বেশি থাকে, তাপ যদি বেশি থাকে, তাহলে কি হবে? পাতার উপস্থিত যে জল সেগুলো কিন্তু বেশি পরিমাণে বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে উষ্ণতা কি করে? উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বৃদ্ধি পায়, বাষ্পমোচন বৃদ্ধি হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে আর্দ্রতা। আর্দ্রতা বলতে কি বোঝায়? বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে বলা হয় আর্দ্রতা বেশি। এবার ধরো বাতাসে অলরেডি জল বেশি, জলীয় বাষ্প বেশি, সেই সময় পাতার থেকে কি জল বেরোতে চাইবে? কারণ পরিবেশের মধ্যেও জল রয়েছে, পাতার মধ্যেও জল রয়েছে, তো সেই সময় কিন্তু বাষ্পমোচন খুব স্লো গতিতে হবে, খুব একটা জোরে হবে না। তাহলে এই আর্দ্রতা যদি বাড়ে, আর্দ্রতা বাড়লে, আর্দ্রতা বেশি মানে পরিবেশে অলরেডি জলীয় বাষ্প বেশি, তাহলে তখন কিন্তু বাষ্পমোচন কম হবে। তাহলে এটা কিন্তু বিপরীত সম্পর্ক, আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন কমবে, বাষ্পমোচন
কম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ু প্রবাহ। তুমি ধরো একটা গরম চাটাকে যদি তুমি হাওয়া দাও তাহলে কি হবে, চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কেন? তার মধ্যে থেকে যে বাষ্পগুলো, ধরো এই যে চায়ের কাপের থেকে যে বাষ্পগুলো উঠছে, এখানে ধরো চায়ের কাপটা রয়েছে, এখান থেকে কি হচ্ছে, বাষ্প উঠছে, তুমি এখান থেকে হাওয়া দিচ্ছ, তো বাষ্পগুলো তো সরে যাবে। যেই সরে যাচ্ছে আপার সারফেসে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানে বাষ্প আবার দ্রুত ওঠার চেষ্টা করবে। তো যত জোরে হাওয়া দেবে বাষ্পগুলো তত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, মানে বাষ্পমোচন বাড়বে। বায়ু প্রবাহের ফলে কি হয়, বাষ্পমোচন বৃদ্ধি পায়। তাহলে বায়ু প্রবাহ বাড়লে বাষ্পমোচন বাড়বে। ঠিক আছে, নেক্সট আলোর সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু আলো বাড়লে কি হয়, আলো বাড়লে তাপ বৃদ্ধি পায়, তাপ বেশি মানে কি, বাষ্পমোচন বাড়বে। সেই রেসপেক্টে আলো বেশি থাকলে তাপের প্রভাবে বাষ্পমোচন বাড়বে, তাপের প্রভাবে বাষ্পমোচন বাড়বে। আর লাস্ট হচ্ছে পাতার গঠন বৈশিষ্ট্য। পাতার গঠন কেমন হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ ধরো পাইন গাছ, তোমরা দেখেছো পাইন গাছের পাতাগুলো কেমন হয়, এই ধরো পাইন গাছের ডাল, তো এই ডাল থেকে আবার এরকম ছোট ছোট ডাল নির্গত হয়, আর সেখান থেকে এই রকম পাতা তৈরি হয়, নিডল লাইক লিফ, পর্ণপত্র বলা হয় এগুলোকে। তো এরকম ধরনের পাতা, এরকম সূচাকৃতি পাতা হওয়ার জন্য পাতার সারফেস এরিয়া কম, তার মানে স্টোমাটা কম, পত্ররন্ধ্র কম, তার মানে এখান থেকে কম পরিমাণ বাষ্পীভূত হবে। যদি ক্যাকটাস গাছ দেখো, ক্যাকটাসের এইগুলো তো কাণ্ড, তাই না? তাহলে কাণ্ডের মধ্যে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, তাহলে এখানে বাষ্পমোচন বেশি হবে না, এখানে বাষ্পমোচন কম হবে। আর তুমি একটা নর্মাল পাতা দেখছো, নর্মাল পাতা, এটার মধ্যে প্রচুর পরিমাণে স্টোমাটা বা পত্ররন্ধ্র প্রেজেন্ট রয়েছে, প্রচুর পত্ররন্ধ্র রয়েছে, তাহলে এখানে বাষ্পমোচন কি হবে, এখানে বাষ্পমোচন বেশি হবে, এখানে বেশি হবে। তাহলে বাষ্পমোচন সব থেকে বেশি এখানে হবে, এখানে হবে না। বাষ্পমোচন রোধ করার জন্য, কারণ মরুভূমিতে বাষ্পমোচন যদি না হয়, জল বেরিয়ে গেলে এমনি মরুভূমিতে জল কম, কোথা থেকে জল পাবে, তাই এখানে বাষ্পমোচন হবে না, আর এখানে কম হবে। তাহলে বাষ্পমোচন বেশি হবে কি কম হবে নাকি হবে না, সেটাও কিন্তু পাতার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে পাতার গঠনও কিন্তু এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাষ্পমোচন নিয়ন্ত্রণের এই 6টা শর্ত কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে, কারণ এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আমরা দেখবো এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হয়ে যাচ্ছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। প্রয়োজনীয় আবার ক্ষতিকারক কেন বলা হচ্ছে? দেখো, বাষ্পমোচন প্রক্রিয়ায় আমরা কি দেখলাম, উদ্ভিদের মধ্যে যে অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জলটা বাষ্প আকারে নির্গত হয়ে যাচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অতিরিক্ত জল তৈরি হচ্ছে, বাষ্প আকারে সেটা রিলিজ হয়ে যাচ্ছে। তো বাষ্প আকারে রিলিজ হয়ে যাওয়ার জন্য উপকার কি কি হচ্ছে ভালো করে বুঝবে। উপকার কি কি হচ্ছে, এক, অতিরিক্ত জল নির্গত হয়ে যাচ্ছে পরিবেশে। নেক্সট, অতিরিক্ত জল পাতার থেকে নির্গত হয়ে যাওয়ার দরুন একটা বাষ্পমোচন টান তৈরি হয়, যার ফলে উদ্ভিদ মূল দ্বারা আবার জল শোষণ করে, তাই তো, যেটাকে রসের উৎস্রোত বলি আমরা। তো রসের উৎস্রোত মূল দ্বারা জল শোষণ করছে, তাহলে মূল দ্বারা জল শোষণ করলে শুধু তো জল আসছে না, তার সাথে পুষ্টি উপাদান বা খনিজ উপাদানগুলোও আসছে। তাহলে বাষ্পমোচনের ফলে উদ্ভিদ কিন্তু পুষ্টি উপাদানকে গ্রহণ করতে সক্ষম হচ্ছে, এটাও একটা উপকার। আচ্ছা, তারপরে বাষ্পমোচন হওয়ার ফলে, সবসময় বাষ্পমোচন হচ্ছে পাতার সারফেসের ওখানে জলগুলো থাকার জন্য, অতিরিক্ত রৌদ্র, আলো, প্রখর তাপমাত্রাতেও পাতার সারফেসটা কিন্তু ঠান্ডা থাকে, যার জন্য পাতার খুব একটা ক্ষতি হয় না। ঠিক আছে, এই হচ্ছে বেশ কিছু উপকারী জিনিস। এইবার ক্ষতিকারক কেন বলা হয়? ক্ষতিকারক এ কারণেই বলা হয়, ধরো প্রচণ্ড গরমকাল, গ্রীষ্মকাল, অনেক দিন বর্ষা বৃষ্টি নেই, মাটি থেকে সেভাবে জল ওরা পাচ্ছে না, তো সেই রকম টাইমেও যদি অতিরিক্ত রোদ থাকে, সেই সময় পাতার যে অতিরিক্ত জল সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, যেটা পাতার প্রয়োজন ছিল সেটাও বেরিয়ে যাচ্ছে। তখন কি হয়ে যায়, পাতাগুলো কিন্তু নেতিয়ে যায়, বা কি হয়ে যায়, পাতার অবনমন ঘটে, যেটাকে উইল্টিং বলা হয়। তো ওই উইল্টিং ঘটার ফলে পাতাগুলো কি হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে এবং কুঁচকে যায়, এইটাকে বলা হচ্ছে
এটার জন্য কি পাতার ক্ষতি হচ্ছে, এর ফলে অনেক সময় কিছু কিছু গাছ মারাও যেতে পারে, অতিরিক্ত গরমে খরাতে গাছ মারাও যেতে পারে। তো এই কারণে বলা হচ্ছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। প্রয়োজন তো বাষ্পমোচনটা, কিন্তু কোনো কোনো সিজনে পরিবেশ অনুযায়ী যদি মানিয়ে নিতে না পারে তাহলে কিন্তু সেটা ক্ষতি। তো এইটাকেই গল্পের মতন কিন্তু এখানে লিখতে হবে। এতটা আমি লিখলাম না, এটা তোমাদের বইতে খুব ভালো করে লেখা আছে, জাস্ট জিনিসটা বলে দিলাম, এটা কিন্তু গুছিয়ে নিজের মতন গল্পের মতন লিখবে, কখনো বইয়ের ভাষায় কমপ্লিটলি হুবহু তুলে দেবে না, ঠিক আছে? বইয়ের ভাষা দরকার নেই, তোমরা যেটা বুঝছো সেটাকেই নিজের মতন গল্পের ছলে লিখবে। যত তোমাদের নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, যত নিজের ভাষায় লিখবে, তত কিন্তু তোমাদের নাম্বার বেশি পাবে তোমরা। কারণ বইয়ের ভাষা হুবহু তুলে দেওয়া সেটা কিন্তু টিচাররা পছন্দ করে না। টিচাররা দেখে যে তুমি কতটা বুঝেছো, তুমি বুঝে যদি নিজের ভাষায় লিখতে পারো সেটা সব থেকে বেশি ভালো। তোমাদের পরীক্ষার কোশ্চেনেও কিন্তু সেটা লেখা থাকে, নিজের ভাষায় উত্তর দাও, ঠিক আছে? তো নিজের ভাষায় নিজের মতন করে লিখবে। আচ্ছা, এবার যেটা আছে, জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন কিভাবে ঘটে। তো আমরা খনিজ পুষ্টি দেখলাম যে মূল দ্বারা উদ্ভিদ কি করছে, পুষ্টি পদার্থ আপটেক করছে, জল গ্রহণ করছে, তারপরে জল সেটা পাতায় চলে যাচ্ছে। যাচ্ছে কি করে? ধরো সাপোজ এই যে উদ্ভিদটা রয়েছে, এই ধরো একটা উদ্ভিদ, ঠিক আছে? এই ধরো উদ্ভিদের পাতা, সমস্ত পাতা রয়েছে, চলো পুরো বোর্ড জুড়ে আমি গাছ এঁকে দিলাম, সুন্দর ইচ্ছা করছে আঁকতে সিনারি, ঠিক আছে? আচ্ছা, তো এই গাছে কি হচ্ছে, মূল দ্বারা শোষিত জল, ধরো সাপোজ এটা মূল, ঠিক আছে? মূলকে ডিনোট করছে। তো এই মূল কি করছে, জল শোষণ করছে। মূল কি করছে, মাটি থেকে জল শোষণ করছে। তো সেই জলটা পাতা অবধি যাবে কি করে? গাছের মধ্যে কি আছে, বাড়িতে দেখেছো মোটর দিয়ে জল তুলতে, হ্যাঁ, মোটরের সাহায্যে পাম্প চালিয়ে তোমরা জল ওপরে ছাদের ওপরে ট্যাঙ্কিতে তোলো। তো এখানেও কি হচ্ছে, এখানেও মূল দ্বারা যে শোষিত জল, ওদের কিন্তু একদম ন্যাচারাল পাম্প রয়েছে, সেই পাম্প চালিয়ে একেবারে চলে যায় পাতায়। ন্যাচারাল পাম্পটা কি, ন্যাচারাল পাম্প হয়ে যাচ্ছে জাইলেম। কি থাকছে, জাইলেম। তো এখানে এই যে মূলের ভেতরের গঠনটা যদি আমি বলি, মূলের ভেতরের গঠন, মূলের ভেতরে কি কি কোষ থাকে, সাপোজ ধরো এটা মূলের কিছু অংশ আমি কেটেছি, মূলের কিছু অংশ কেটে এনেছি। তো সেই মূলের একদম মাঝখানে বেশ কিছু কোষ থাকে, এরকম বেশ কিছু কোষ থাকে। তাহলে এই কোষগুলো পরপর লাইন দিয়ে সাজানো, এই কোষগুলো পরপর লাইন দিয়ে সাজানো, তাই তো? তো এই যে একটা পাইপলাইন তৈরি হলো, এই যে কোষগুলো, ধরো এই যে ব্লু কালারের কোষ, এই ধরো একটা কোষ, এই ধরো একটা কোষ, এইভাবে পরপর একটা পাইপলাইন তৈরি হচ্ছে, আর এই পাইপ দিয়েই কিন্তু জল আস্তে আস্তে ওপরে উঠবে। তো এই পাইপলাইনগুলোকে কি বলা হয়, পাইপলাইনগুলোকে বলা হয় জাইলেম। তো শুধু মূলের মধ্যে না, একদম কাণ্ডের ভেতর দিয়েও এই পাইপলাইন কোথায় চলে গেছে, প্রত্যেকটা পাতায় চলে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা পাতায় চলে গেছে। তো এরকম বেশ কিছু এরকম পাইপলাইন কিন্তু গাছের মধ্যে রয়েছে, যেগুলোকে আমরা কি বলছি, একদম মেন মাঝখানে থাকে। তো এগুলোকে আমরা বলছি জাইলেম। আর এই জাইলেমের কোষের মধ্যে দিয়ে কি হয়, জল পরিবহন হয়, জাইলেম দিয়ে জল পরিবহন হয়। সেরকম আরো এক ধরনের পাইপলাইন, মানে এই যে এই জাইলেমের পাশে আর এক ধরনের কোষ রয়েছে, এইগুলোকে বলা হয় ফ্লোয়েম, এগুলোকে বলা হচ্ছে ফ্লোয়েম। তো এই মূলের মধ্যে দিয়ে ফ্লোয়েমও কিন্তু এর মাঝখান দিয়ে কোথায় চলে যাচ্ছে, প্রত্যেকটা পাতার সাথে কানেক্টেড, প্রত্যেকটা জায়গায় কানেক্টেড। যত পাতা রয়েছে, যত কিছু রয়েছে, সবার মধ্যে দিয়ে এই দুটো নালিকা, ফ্লোয়েম আর জাইলেম, জাইলেম অনেকগুলো থাকতে পারে, ফ্লোয়েম অনেকগুলো থাকতে পারে, অর্থাৎ আমি এই দু রকমের নালিকা বলছি। এই দু রকমের নালিকা কিন্তু গাছের মূল থেকে কাণ্ড দিয়ে পাতার মধ্যে পুরোটা অবধি চলে গেছে, ঠিক আছে? তো এই যে কানেকশনটা রয়েছে, এই কানেকশনটাই কিন্তু জল আর খাদ্য পরিবহনের জন্য দায়ী। তো জাইলেমের মধ্যে দিয়ে জল, গ্যাস এগুলোর পরিবহন হয়, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কি পরিবহন হয়, খাদ্য পরিবহন হয়। তাহলে এর মাধ্যমে খাদ্য পরিবহন, জাইলেমের মাধ্যমে জল পরিবহন। এই দুটো মনে রাখবে, জল আর খাদ্য পরিবহন হচ্ছে। তো পরিবহন আবার দু রকমের হয়। পরিবহন ক রকমের হয়,
দু রকমের হয়। পরিবহন মানে তো বয়ে যাওয়া, সেটা বুঝতে পারছি, এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যাওয়া। তো এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যাওয়া মানে এটা অভিকর্ষের বিপরীত। তো আমরা ধরো ওপর থেকে জল ঢেলে দিলাম, জল নিচে পড়ছে, কিন্তু নিচ থেকে যখন ওপরে তুলতে যাচ্ছি, উল্টো দিকে তুলতে যাচ্ছি, তখন কিন্তু আমার শক্তির প্রয়োজন হচ্ছে, যে পাম্প চালিয়ে একটা এনার্জি ক্রিয়েট করে জলটাকে তোলা, তাই না, একটা ফোর্স বা শক্তির প্রয়োজন হচ্ছে। তো এইরকমই পরিবহনও দু রকমের হয়, একটা নিষ্ক্রিয় পরিবহন, একটা সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন যেখানে কোনো শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় না। এবার জীবদেহে শক্তিকে ডিনোট করে কে? এটিপি, আর কে, তাই না? তো এটিপি, তার মানে এখানে এটিপির প্রয়োজন নেই, এটিপির প্রয়োজন এখানে নেই। কিন্তু সক্রিয় পরিবহনের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? এটিপি প্রয়োজন। এক্ষেত্রে এটিপি জাত শক্তি ব্যবহার করে, এটিপি জাত শক্তি ব্যবহার করে পরিবহন সম্পন্ন হয়। ঠিক আছে? তো এই দু রকমের পরিবহন, একটা নিষ্ক্রিয় যেখানে এটিপির প্রয়োজন হয় না, সরাসরি যায়, আর এদিকে যেখানে আমরা এটিপি জাত শক্তি ব্যবহার করি। ধরো সাপোজ সক্রিয় পরিবহনটা বলি, একদিকে ধরো খুব বেশি, তোমার কাছে ধরো তোমরা দুই ভাই বোন, ঠিক আছে, তোমরা দুই ভাই বোন, তোমার মা 10টা লজেন্স এনে দিল এবং তোমাদেরকে বললো ওখান থেকে নিতে। তো তোমার বোনের কাছে অলরেডি 10টা লজেন্স আছে, তাও তোমার বোন কান্নাকাটি করছে যে আমাকে এই লজেন্সগুলো সব দিতে হবে, সব আমিই নেব। ঠিক আছে, এবার তুমি কি চাইছো? তুমি বলছো না, ওর কাছে তো অলরেডি আছে, তাহলে ও কেন নেবে? তোমার মা এসে বললো ও তো ছোট, ও বোন চাইছে দিয়ে দে। মানে মায়ের এই বকুনি তুমি মেনে নিতে পারছো না, জিনিসটা ইকুয়ালি ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু ইকুয়ালি ভাগ হলো না। তোমাকে বকুনি দিয়ে তোমাকে চুপ করিয়ে দেওয়া হলো, মানে তোমার উপর এনার্জি খাটিয়ে তোমাকে স্টপ করে দেওয়া হলো। যেটা হওয়া উচিত ছিল সেটা হলো না, উল্টোটা হলো। যেদিকে বেশি লজেন্স রয়েছে সেদিকেই বেশি লজেন্স দিয়ে দেওয়া হলো। তো এদিকেও তেমন, ধরো দুটো কোষ রয়েছে, সাপোজ এই একটা কোষ, এই একটা কোষ। তো এখান থেকে যেদিকে বেশি জল রয়েছে, এদিকে বেশি জল রয়েছে, তাহলে কোষটা, মানে এই কোষটা কি করবে? বেশি জল বেশি থেকে কমের দিকে কমের দিকে দিয়ে দেওয়ার কথা, দিয়ে দুটো ইকুয়াল ঘনত্ব হওয়ার কথা। কিন্তু এই সময়ও যদি কোষটা এর থেকেই, মানে যার কাছে নেই তার থেকেই যদি নেয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? শক্তি দিতে হবে। কোনো কিছু ঘনত্বের নতিমাত্রার বিপরীতে যদি কাজ করতে হয়, ধরো একদিকে ঘনত্ব বেশি একদিকে ঘনত্ব কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাওয়াটা কোনো শক্তির প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি যাবে। কিন্তু যেদিকে কম সেদিক থেকেও যদি বেশির দিকে যেতে হয় তাহলে ফোর্স লাগবে। তো এখানে এই তখন এটিপি জাত ফোর্সকে ব্যবহার করে ওই দিকে, উল্টো দিকে, ঘনত্বের উল্টো দিকেই তখন পরিবহন করানো হয়। এইটাকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় পরিবহন কি 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 ভাবে হতে পারে? দেখো, নিষ্ক্রিয় পরিবহন দুভাবে হতে পারে, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অবিশ্রবণ। তো প্রত্যেকটা প্রসেস খুব ডিটেলে আমরা শর্টে বুঝবো। দেখো, ব্যাপন বলতে কি বোঝায়? খুব স্বাভাবিক একটা জিনিস আমি বলি, ধরো এখানে একটা বিকার নিয়েছি, তোমরা এটা বাড়িতেও টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, এখানে একটা বিকার নিয়েছি, বিকারে তোমরা জল নেবে, একটা জল নেবে, এর মধ্যে এক ড্রপ উজালা বা যা খুশি ফেলে দাও। ঠিক আছে, এরকম এক ড্রপ ফেলে দিলে ড্রপটা কি জলের মধ্যে ঘুরে বেড়াবে? ড্রপটা দেখাই যাচ্ছে না, না? চলো ড্রপটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেখাই। ড্রপটা কি ঘুরে বেড়াবে? না। ড্রপটা আস্তে আস্তে কি হয়ে যাবে? আস্তে আস্তে পুরোটা জলের সাথে আস্তে আস্তে মিক্স হয়ে যাবে, তাই না? পুরোটা আস্তে আস্তে মিক্স হয়ে যাবে। কেন মিক্স হয়ে যাবে? কারণ তুমি ধরো এই যে উজালা বা কালি ড্রপ, পেনের কালি যেটাই দাও না কেন, পেনের কালিটার ঘনত্ব বেশি, জলের ঘনত্ব কম। তাহলে কি ঘনত্ব মানে যার গাঢ়ত্ব বেশি, তো কালিটা গাঢ় বেশি, জলটা কম গাঢ়। তাহলে কি হবে? জলের প্রত্যেকটা অণুর মধ্যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কালিগুলো ছড়িয়ে যাবে, যেদিকে ফাঁকা রয়েছে সেদিকে চলে যাবে। তুমি ঘরে একটা ধূপকাঠি জ্বালাও, ধূপকাঠির আশেপাশে যে ধোঁয়া তৈরি হচ্ছে ওই জায়গায় ধোঁয়ার ঘনত্ব বেশি, আশেপাশে পরিবেশগুলো ফাঁকা, তো ধোঁয়াগুলো কি করবে? যেদিকে ফাঁকা সেই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, দিয়ে এইভাবে সারা ঘরের স্মেলটা ছড়িয়ে যায় বা ধোঁয়াটা ছড়িয়ে যায়। তো এই যে কোনো পদার্থের অণু বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকতে ছড়িয়ে যাওয়ার যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হয় ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন বলতে আমরা কি বুঝি?
ব্যাপন বলতে আমরা বুঝি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পদার্থের অণু ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন। এবং এই ব্যাপনটা কোন পদার্থের অণুর ক্ষেত্রে কাজ করে? জল, গ্যাস, কঠিন, তরল সব কিছুর মধ্যে, ঠিক আছে? তাহলে কঠিন, তরল, গ্যাস এই সবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুমি জলের মধ্যে চিনিটা কঠিন বস্তু, তো চিনি দিয়ে দাও, চিনির পদার্থগুলো গুলে যাবে, তাহলে এটাও কঠিন বস্তু। তুমি তরলের সাথে তরলের ব্যাপন ঘটাও, জলের মধ্যে পেনের কালি, দুটোই তরল, তাও মিক্স হয়ে যাবে। তারপরে গ্যাস, ওই যে ধূপকাঠির ধোঁয়া যেটা বললাম, ধোঁয়া, সেটা সারা ঘরে ছড়িয়ে যাচ্ছে। তাহলে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ব্যাপন প্রক্রিয়াটা অ্যাপ্লিকেবল। আর এই ব্যাপন হতে গেলে কোনো শক্তির প্রয়োজন হয় না। যেখানে বেশি তুমি ভিড়ভাট্টা জায়গা থেকে তুমিও যদি ফাঁকা জায়গায়, ধরো মেলার মধ্যে ঘুরছো, প্রচণ্ড ভিড়, সবাই চাই একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু হাঁপ ছেড়ে দাঁড়ায়, তো এরকম তুমিও বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কি হচ্ছে, কম ঘনত্বযুক্ত স্থানে গিয়ে রিল্যাক্স হচ্ছ। তো পদার্থের অণুগুলো এইভাবে রিল্যাক্স করার চেষ্টা করে, ওই জন্যই কিন্তু ব্যাপন হয়। তাহলে এক্ষেত্রে শক্তির প্রয়োজন দরকার নেই, ঠিক আছে? তাই এটাকে নিষ্ক্রিয় পরিবহন বলা হচ্ছে। নেক্সট আরেকটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ কাকে বলছি? এটা হচ্ছে, ধরো সাপোজ এখানে একটা আমি বিকার নিলাম, এর মাঝখানে একটা পর্দা রেখেছি। পর্দাটা কি? অর্ধভেদ্য পর্দা। এখানে একটা অর্ধভেদ্য পর্দা রেখেছি এবং এই পর্দার দুপাশে আমি দুটো তরল ঢেলে দিলাম। এপাশে একটা তরল ঢেলে দিয়েছি আর এপাশে একটা তরল ঢেলে দিয়েছি। অবশ্যই দুটো সেম টাইপের তরল হতে হবে। মানে এখানে ধরো জল রয়েছে, কত? 100 ml জল রয়েছে, এখানেও 100 ml জল রয়েছে। এই জলের মধ্যে আমি, চলো 80 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর এখানে ধরো 30 গ্রাম চিনি দিলাম। তাহলে কোন দিকের তরলটা, মানে কোন দিকের যে মিশ্রণটা বেশি গাঢ় হবে? অবশ্যই 100 ml জলের মধ্যে যেখানে 80 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, তাহলে এইটা বেশি ঘন, তাই তো? বেশি ঘনত্ব। আর এটা কি? কম ঘনত্ব। তো এই দুটোই কি? দুটো সেম টাইপের দ্রবণ। এই দুটো কি? সম প্রকৃতির দ্রবণ, কারণ দুটোই জল ও চিনির মিশ্রণ, তো সম প্রকৃতির দ্রবণ হতে হবে। দ্রবণ মানে যেখানে দ্রাব আর দ্রাবক দুটো পদার্থ মিশ্রিত থাকে। জলকে বলা হয় দ্রাবক, আর চিনিটা যেটা মেশানো হচ্ছে সেটাকে বলা হয় দ্রাব। তাহলে দ্রাব আর দ্রাবক দুটো মিলে তৈরি করেছে দ্রবণ। এপাশে একটা দ্রবণ, এপাশে একটা দ্রবণ, সমপ্রকৃতির দ্রবণ রেখেছি, মাঝখানে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি যাতায়াত করতে পারে? শুধু দ্রাবক চলাচল করতে পারে, অর্থাৎ জল যাতায়াত করতে পারে। তো এখানে কি হবে? এটার কম ঘনত্ব, এটার বেশি ঘনত্ব, তো বেশি ঘনত্ব। এখানে কি হবে? কম ঘনত্বের মধ্যে দেখো জলের কণাগুলো বেশি ফ্রি ভাবে বসে রয়েছে, এখানে জল বেশি, ঠিক আছে? জল বেশি, চিনি কয়েকটার সাথেই যুক্ত হয়েছে, বেশি জল ফ্রি, আর এখানে সব জলগুলো অ্যাটাচ রয়েছে চিনির সাথে। তাহলে ফ্রি মলিকিউল কোথায় বেশি? জল ফ্রি বেশি এখানে। তো এই ফ্রি জলগুলো কি করবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে এদিকে চলে যাবে। এদিকে গিয়ে বাকি দুটো যে দ্রবণ যতক্ষণ না সমান টাইপের হচ্ছে, দুদিকেই সমান টাইপের ঘনত্ব চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এই অভিস্রবণ প্রক্রিয়া চলবে। তাহলে অভিস্রবণ বলতে আমরা কি বুঝি? দুটো সমপ্রকৃতির দ্রবণ যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হয়, তাহলে কম ঘনত্বযুক্ত তরল থেকে বেশি ঘনত্বযুক্ত তরলের দিকে দ্রাবক অণুর যে চলাচল, মানে জলের যে চলাচল হচ্ছে, এবং যতক্ষণ না এটা সম ঘনত্বে দুটো দ্রবণ পরিণত হচ্ছে, যখন দুটোর গাঢ়ত্বটা ইকুয়াল হয়ে যাবে, তখন কি অভিস্রবণ বন্ধ হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি কি? অভিস্রবণ। এক্ষেত্রেও কিন্তু কোনো শক্তির প্রয়োজন হয়নি, ঠিক আছে? তুমি ভালো একটা এক্সাম্পল যদি আমি দিই, কিশমিশ তো খেয়েছো। কিশমিশ যখন শুকনো অবস্থায় থাকে তখন চুপসে থাকে, তাই না? পায়েস রান্না করার সময় দেখেছো, দুধের মধ্যে যখন কিশমিশগুলোকে দিয়ে দেওয়া হয় তখন কি হয়? তখন কিন্তু ফুলে ওঠে কিশমিশগুলো।
কেন এটা হয়? কারণ পায়েসের মধ্যে যখন কিশমিশগুলো দেওয়া হচ্ছে তখন দুধের যে লিকুইড ফর্মটা সেই বাইরে জলের কণাগুলো কি ফ্রিভাবে রয়েছে, কিশমিশের ভেতরের গাঢ়ত্ব বেশি। তাহলে কিশমিশটা যে পরিবেশে রয়েছে, দুধের মধ্যে রয়েছে, দুধের ঘনত্ব কম কিন্তু কিশমিশের ভেতরে গাঢ়ত্ব বেশি। অভিস্রবণে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকণু যাতায়াত করবে। তো দুধের ঘনত্ব কম ছিল, তাহলে দুধের থেকে কি হচ্ছে, জল কোথায় প্রবেশ করছে? কিশমিশের ভেতরে প্রবেশ করছে, তার ফলে কিশমিশটা ফুলে যাচ্ছে। তার মানে এখানে কি হলো? অভিস্রবণ হলো, বাইরের পরিবেশ থেকে ভেতরের দিকে জল প্রবেশ করলো। তাহলে এখানে কি হলো? ধরো এই যে কিশমিশটা ফুলে উঠলো, এখানে কি হচ্ছে? বাইরে থেকে ভেতরে জল প্রবেশ করেছে। তাহলে পরিবেশ থেকে কোষের ভেতরে জল প্রবেশ করা, এটাকে আমরা কি বলছি? অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ, বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করেছে। এবার সাপোজ তুমি কিশমিশটাকে এমন একটা পরিবেশে রেখেছো, মানে গাঢ় চিনির দ্রবণ সেখানে রেখেছো, বা যেটা কিশমিশের ভেতরে যে গাঢ়ত্ব তার থেকেও বাইরের গাঢ়ত্ব বেশি, তাহলে কি হবে? কিশমিশের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে। এইরকম ঘটনায় কিশমিশটা আরও চুপসে যাবে। তো সেটাকে কি বলা হচ্ছে? বহি অভিস্রবণ। ঠিক আছে, বহি অভিস্রবণ তাহলে কেমন হবে? ধরো এখানে যেটা দিয়েছো এর চেয়ে যদি বাইরের ঘনত্বটা বেশি হয়, ঘনত্ব যদি এখানে বেশি হয়, আর এখানে যদি কম ঘনত্ব হয়, তাহলে কি হবে? জল কোন দিক থেকে কোন দিকে বেরোবে? এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে বহি অভিস্রবণ। বহি অভিস্রবণ। ঠিক আছে, তাহলে এখন অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ, এই দু রকমের অভিস্রবণ আমরা এখানে দেখলাম। তাহলে এই যে ব্যাপন আর অভিস্রবণ সম্পর্কে বললাম, এই দুটো হতে গেলে আমাদের কিন্তু ন্যাচুরালি হচ্ছে, এগুলো কোনো প্রকার শক্তির প্রয়োজন হচ্ছে না, তাই এগুলোকে আমরা কি বললাম? নিষ্ক্রিয় পরিবহন। আর সক্রিয় পরিবহন তো বলেই দিলাম, তো আরেকবার বলে দিই এখানে। সক্রিয় পরিবহন বলতে কি বোঝালাম? যে এটিপি জাত শক্তি ব্যবহার করে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে পদার্থের অণুর চলাচলকে বলে সক্রিয় পরিবহন। সেই ব্যাপারটা এমন, ধরো তোমার বাইরে থেকে খুব খেয়ে দিয়ে এসেছো, বাইরে থেকে প্রচুর খেয়ে দিয়ে এসেছো, বাট বাড়িতে এসে বলতে পারছো না মাকে যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি, কারণ তোমার মা তোমার জন্য রান্না করে রেখেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তুমি মাকে বলছো মা আজকে আমার খিদে নেই, বাট মা বলছে আমি তো রান্না করেছি, তবে খেতেই হবে। এই যে ফোর্সফুলি তোমাকে খাওয়াচ্ছে, এর ফলে কি হচ্ছে? তোমার তো অলরেডি পেট ভর্তি, আবার খাচ্ছ। তো এটা কি ফোর্সফুলি তোমাকে খাওয়ানো হচ্ছে, শক্তি ক্রিয়েট করে তোমাকে খাওয়ানো হচ্ছে, তুমি ইচ্ছাকৃত খাচ্ছ না, কারণ তোমার অলরেডি খিদে নেই। এই ব্যাপারটা এখানে সেরকম হচ্ছে সক্রিয় পরিবহন। ধরো একটা কোষের মধ্যে যথেষ্ট পরিমাণে যে কোনো বস্তু তুমি ধরে নিতে পারো, এখানে বেশি পরিমাণে রয়েছে আর এখানে কম রয়েছে। তো ব্যাপন প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? ব্যাপন প্রক্রিয়ায় দেখলাম যে বেশি ঘনত্ব থেকে কমের দিকে পদার্থের অণু ছড়িয়ে যায়। কিন্তু এখানে এদিকে যেদিকে কম আছে সেদিক থেকে যদি বেশির দিকে আবার আসে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আমাদের শক্তি বা এটিপিজাত শক্তি প্রয়োগ করতে হবে। তো সেই শক্তিকে কাজে লাগিয়ে এখানে কি হচ্ছে? সক্রিয় পরিবহন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকুই আছে নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন। এরপর যেটা দেখবো, উদ্ভিদ দেহে কিভাবে পরিবহন প্রক্রিয়াটা চলে, আমরা একদম শর্টে বুঝে নেব। দেখো দুটো জিনিস রয়েছে, একটা ঊর্ধ্বমুখী পরিবহন, একটা নিম্নমুখী। মানে গাছের মধ্যে দিয়ে পরিবহন দু রকমের হয়। এক, মূল দ্বারা শোষিত জল কোথায় যাচ্ছে? গাছের পাতায় যাচ্ছে। আর একটা, পাতায় তৈরি যে খাদ্য, কোন কালারটা দিলে বোঝা যাবে, পাতায় তৈরি খাদ্য, সেটা কিন্তু নিচে আসছে। তাহলে এখানে দু রকমের পরিবহন হচ্ছে। একটা ঊর্ধ্বমুখী, আমি এখানে লিখি ঊর্ধ্বমুখী পরিবহন কোনটা? মূল দ্বারা শোষিত জল জাইলেমের মাধ্যমে
ঊর্ধ্বমুখে বাহিত হয়। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। আর নিম্নমুখী পরিবহন কি? পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে মূলে পৌঁছে যায়। এটা হয়ে যাচ্ছে নিম্নমুখী পরিবহন। ঠিক আছে, তো এই ঊর্ধ্বমুখী পরিবহন আর নিম্নমুখী পরিবহনটা হয় কি করে? দেখো, এটা হতে গেলে এই যে এই ঘটনাগুলো ঘটবে। রসের উৎস্রোত, যেটাকে বলা হচ্ছে একটা মূলজ চাপ মতবাদ রয়েছে, একটা বাষ্পমোচন টান রয়েছে। কি করে হচ্ছে এই রসের উৎস্রোত আর মূলজ চাপ মতবাদ? তো এখানে আমি একটা জিনিস একবারে দেখিয়ে দিই। ধরো এই একটা অংশকে দেখাচ্ছি। কোন অংশ এটা? এটা মূলের প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। সাপোজ এটা উদ্ভিদের মূল, এটা উদ্ভিদের মূল। এই মূলের এই যে অংশটা, এই অংশটাকে কেটে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এখানটা তাই রয়েছে। তো মূলের আশেপাশে কি থাকে? মূলরোম থাকে। মূলের আশেপাশে মূলরোম থাকে। তো এর বাইরেও কিন্তু এরকম মূলরোম দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের মূলরোম দেখতে পাওয়া যাচ্ছে। এর বাইরে একদম যে লেয়ারটা রয়েছে, এই বাইরের লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস। বাইরের লেয়ারটাকে আমরা কি বলবো? এপিডার্মিস। তাহলে এটাকে বলছি আমরা এপিডার্মিস, বহিস্তক। আর একটা থাকে অন্তস্তক। অন্তস্তক, এটা হয়ে যাচ্ছে অন্তস্তক। ঠিক আছে, এটা অন্তস্তক। বহিস্তক, অন্তস্তক। আর বহিস্তক অন্তস্তকের মাঝে বেশ কিছু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় কর্টেক্স অঞ্চল। বেশ কিছু প্যারেনকাইমা, কোলেনকাইমা কোষ থাকে, এগুলোকে বলা হচ্ছে কর্টেক্স অঞ্চল। তো এগুলো পুরোটাই ভর্তি থাকে। আমি আর দেখাচ্ছি না, এটা হয়ে যাচ্ছে কর্টেক্স অঞ্চল। মাঝখানে থাকবে জাইলেম। এই যে জাইলেমের কোষ রয়েছে। আর এগুলো ধরো ফ্লোয়েমের কোষ। এগুলো হয়ে যাচ্ছে ফ্লোয়েমের কোষ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি জলটা বাইরে থেকে কিভাবে পরিবহন হয় দেখো। এই ধরো জল কি হচ্ছে? এই মূলরোমের মাধ্যমে, এই যে মাটিতে যে জল রয়েছে H2O, এই যে এই জলটা এপিডার্মিস থেকে কর্টেক্সে গেল, কর্টেক্স থেকে কোথায় চলে গেল? অন্তস্তক, অন্তস্তক থেকে চলে যাবে জাইলেম। তো চারিপাশ থেকে জল এইভাবে জাইলেম অবধি কিন্তু আসছে। সব দিকে জাইলেম পর্যন্ত জলগুলো এলো। জাইলেম পর্যন্ত চারিপাশ থেকে আসার পর কি হয়? এখানে একটা চাপ তৈরি হচ্ছে। দেখো, এটা তো মূল, বাইরে থেকে জল শোষণ হচ্ছে। তো জল শোষণ হয়ে একদম মাঝখানে যখন আসছে, মূলের মধ্যে একটা চাপ তৈরি হলো, মূলজ চাপ। তো জল তো বাইরে থেকে এসেই যাচ্ছে, এটা তো থামছে না। তো এর ফলে যে চাপ সৃষ্টি হয়, তার মাধ্যমে কি হচ্ছে? জাইলেম আর কাকে দেবে? মাঝখানে তার কেউ কিছু নেই। তো জাইলেম কি করবে? ওপরের যে জাইলেম কোষ, তাকে জলটা পাঠিয়ে দেবে। তো এই জাইলেম, তার উপর আরেকটা জাইলেম রয়েছে, তারপর আরেকটা জাইলেম কোষ রয়েছে। এইভাবে পরপর পাইপলাইন বললাম, একদম চলে গেছে পাতা অবধি, গাছের শীর্ষ অবধি। তো এইভাবে চারপাশ থেকে জল আসার জন্য যে মূলের চাপ তৈরি হচ্ছে, একটা প্রেশার তৈরি হচ্ছে, এটাকে বলা হয় মূলজ চাপ। এই চাপের ফলে কি হচ্ছে? জল ঊর্ধ্বমুখে জাইলেম দিয়ে বাহিত হচ্ছে। এইভাবে আলটিমেটলি জল কোথায় চলে যাবে? পাতায় চলে যাবে। তো এটাও এক ধরনের রসের উৎস্রোত, যেটা মূলজ চাপের মাধ্যমে হচ্ছে। কিন্তু শুধু মূলজ চাপই এখানে কাজ করছে না, আরও একটা শক্তি কাজ করছে। সেই শক্তিটা কি? বাষ্পমোচন টান। ওই যে বললাম, জাইলেমের এই পাইপলাইন পুরো পাতা অবধি বিস্তার লাভ করেছে। এইবার পাতার ওপর দিয়ে কি হয়ে যাচ্ছে? পাতার সারফেস দিয়ে বাষ্পমোচন হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। যেই জল বেরিয়ে গেল, ওই যে কোষটা, যে কোষ থেকে জলটা বেরোলো, সেই কোষে জলটা খালি হয়ে গেল, সেখানে একটা শূন্যস্থান ক্রিয়েট হলো। তো সেই কোষটা কি করবে? নিচের যে কোষে জল রয়েছে সেখান থেকে জলটা টানবে। ঠিক আছে, যে আমার কাছে জল শেষ হয়ে গেছে, দে, আবার জল দে। তো এইভাবে প্রত্যেকটা কোষ তার নিচের কোষ থেকে জল ডিমান্ড করছে।
তার ফলে কি বাষ্পমোচনের ফলে এই শূন্যস্থানের ফলে একটা টান তৈরি হচ্ছে, সেই টানটাকে বলা হচ্ছে বাষ্পমোচন টান। তো এভাবে প্রত্যেকটা কোষ যদি তার নিচের কোষ থেকে জল ডিমান্ড করে, তাহলে ওই নিচে যে থাকা জল সেটা ঊর্ধ্বমুখে বাহিত হচ্ছে। তাহলে দুটো জিনিস, একটা রুট প্রেশার বা মূলজ চাপ, আর একটা হচ্ছে বাষ্পমোচন হয়ে যাওয়ার ফলে যে টান তৈরি হচ্ছে, এই দুটোর ফলে জল কি হচ্ছে, জলের ঊর্ধ্বমুখে গমন ঘটছে। তো এভাবেই ঊর্ধ্বমুখী পরিবহন কিন্তু ঘটে। তাহলে এখানে এই যে মূলজ চাপ মতবাদ এটা বলবে, আর এটা হচ্ছে বাষ্পমোচন টান, এটাও কিন্তু দুটোই রসের উস্রোত ঘটাচ্ছে। আর রইল নিম্নমুখী পরিবহন। এখানে প্রশ্ন আছে, নিম্নমুখী পরিবহনটা কিভাবে ঘটছে? নিম্নমুখী পরিবহন ফ্লোয়েমের মাধ্যমে। দেখো শুধু নিম্নমুখী হয় না, আরও একটা জিনিস হয় ফ্লোয়েমের মাধ্যমে। ফ্লোয়েমটা ধরো কোথায় রয়েছে, যে পাতা, ঠিক আছে, পাতার এই জায়গায়, এই যে ধরো পাতায় খাদ্য তৈরি হয়েছে, এখানে ধরো এই জায়গায় কি তৈরি হয়েছে, অর্ধেক জল রয়েছে, অর্ধেক খাদ্য, ফ্লোয়েমের মধ্যে খাদ্য তৈরি হয়েছে। তো ফ্লোয়েমে থাকা খাদ্য, এই যে ফ্লোয়েম নালিকাটা, এটাও কিন্তু কাণ্ডের মধ্যে দিয়ে একদম রুটে চলে যাচ্ছে। তবে এই জিনিসটা বুঝে নাও ভালো করে, এই ধরো এই যে কাণ্ড, ঠিক আছে, এটা কাণ্ড, কাণ্ড কাণ্ড তো এইদিকেও গেছে, এদিকেও গেছে, সব দিকে গেছে, তাই না? এদিকে মূল, গাছের মূল তৈরি হয়েছে। তো ফ্লোয়েম কোন দিকে গেছে? ফ্লোয়েম কিন্তু সোজা নিচে নেমে এসছে, এই দিকে প্রত্যেকটা কাণ্ডের সাথে, প্রত্যেকটা কাণ্ডের মধ্যে দিয়ে পাতাই কানেক্টেড। তো এই পাতায় যে তৈরি খাদ্য, সেই খাদ্য কিন্তু এই যে খাদ্যবস্তু এদিকে আসছে, নিচে যাচ্ছে, পাশেও যেতে পারে, ঊর্ধ্বমুখেও যেতে পারে। ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য যে কোনো দিকে, সব দিকে পরিবহন হতে পারে, ঊর্ধ্বমুখী পরিবহনও ঘটতে পারে, মানে যেদিকে খাদ্যের প্রয়োজন আছে সেদিকেই কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো নিম্নমুখেও পরিবহন হয়, কারণ মূলের কাছে খাদ্য একদমই নেই, ওখানে বেশি ডিমান্ড খাদ্যের, কারণ মূল কাজ করে চলেছে খাদ্য তৈরির জন্য। মেন যে জলের সোর্স সেটা কিন্তু মূল দিচ্ছে, তাহলে ওকে খাদ্যটা দেওয়া আগে প্রয়োজন। তো মূলের কাছে আর খাদ্য নেই, বাকি পাতাদের কাছে খাদ্য রয়েছে, তো আশেপাশে যে পরিমাণ পরিবহন হয় তার থেকে বেশি পরিবহন নিম্নর দিকে হয় ফ্লোয়েমের মধ্যে দিয়ে। তো এইভাবে নিম্নমুখী পরিবহন ঘটে, আলটিমেটলি মূলের কাছে কিন্তু খাবার চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সব ধরনের পরিবহন পড়লাম, তাই তো? তাহলে এখানে কয়েকটা প্রশ্ন আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন রয়েছে। বলছে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসের ড্যাশ বৃদ্ধি পেলে। কি বৃদ্ধি পেলে? একটার সাথে বিপরীত সম্পর্ক, সেটা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা যদি হ্রাস পায়, মানে বাতাসে জলীয় বাষ্প যদি কমে যায়, তাহলেই বাষ্পমোচন বৃদ্ধি পাবে, তাই না? নেক্সট বলছে ব্যাপন অভিশ্রবণের পার্থক্য লেখো কিসের ভিত্তিতে? পর্দার উপস্থিতি আর একটা সঞ্চারণের অভিমুখ। পর্দা, ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন নেই, ঠিক আছে, পর্দার প্রয়োজন নেই। আর অভিশ্রবণে কি পর্দা প্রয়োজন? অর্ধবেদ্য পর্দা প্রয়োজন। আচ্ছা, সঞ্চারণের অভিমুখ যদি চলে আসি, নেক্সট পয়েন্ট, সঞ্চারণের অভিমুখ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়। আর এটার সঞ্চারণের অভিমুখ কম ঘনত্বের দ্রবণ থেকে, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দিকে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী 4টি প্রভাবকের নাম লেখো। অলরেডি বলে দিয়েছি কি কি প্রভাবক থাকে, একটা উষ্ণতা, আলো, আর্দ্রতা, পাতার গঠন, ঠিক আছে, এগুলো সব হয়ে যাবে। নেক্সট বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে এক ধরনের স্বল্পমাত্রিক মৌল। অবনমন বা উইল্টিং ঘটে অতিরিক্ত বাষ্পমোচনের প্রভাবে। অতিরিক্ত বাষ্পমোচন হয়ে গেলে কি পাতা নেতিয়ে যায়, উইল্টিং ঘটে, এটাকে অবনমন বলা হয়। মূলজ চাপের মাধ্যমে, এক্ষুনি দেখলাম মূলজ চাপের মাধ্যমে কি ঘটে, রসের উৎস্রোত ঘটে, এটা বাদ, অতিমাত্রিক মৌলটা। নেক্সট বলছে একটা সত্য মিথ্যা নিরূপণ করো। ফ্লোয়েম কলা খাদ্যের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে। একদম সত্য, ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে, খাদ্য নিম্নমুখে পরিবহন ঘটছে। আচ্ছা, একই প্রশ্ন দুবার হয়ে গেছে, চলো নেক্সট। রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন জলির মতবাদ। তো এখানে আমি এক্ষুনি কি বলে দিলাম, রসের উৎস্রোতে কি বলা হয়েছে, যে ডিকসন জলির মতবাদে বলা হয়েছিল বাষ্পমোচন টান রিলেটেড যে ঘটনা, আমি শুধু বাষ্পমোচন টানটা এখানে লিখে দিলাম। বাষ্পমোচন টানের ফলে
রসের উৎস্রোত, এটা তোমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। বাষ্পমোচন টান মানে পাতায় যে পাতার আপার সারফেস থেকে জলীয় বাষ্প আকারে নির্গত হয়ে যাওয়ার দরুন ওই স্থানে শূন্যস্থান সৃষ্টি হয় এবং সেই শূন্যস্থানে জল পূরণ করার জন্য নিম্নের কোষ থেকে জল সেখানে পৌঁছে যাচ্ছে। তো এভাবে বাষ্পমোচন টানের ফলে নিচ থেকে যে মূল দ্বারা শোষিত জল ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ রসের উৎস্রোত ঘটছে। এটাই কিন্তু ডিকসন জলির মতবাদ। তারপর একটা সত্য মিথ্যা বলেছে, সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে। একদম ঠিক, ঘনত্বের যেদিকে যাওয়ার কথা ছিল তার নতিমাত্রা মানে বেশি থেকে কমের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটে, তাহলে এটা সত্য। রসের উৎস্রোত কাকে বলে আর বলছি না, এটা বলা হয়ে গেছে, 3 বার বললাম। রসের উৎস্রোত কাকে বলা হয়, দুটো কারণে হতে পারে, বা বাষ্পমোচন টান আর একটা হচ্ছে মূলজ চাপ মতবাদ, এদের ফলে এই যে জাইলেম দ্বারা জল ঊর্ধ্বমুখী পরিবহন, এটাকেই রসের উৎস্রোত বলা হচ্ছে। সক্রিয় পরিবহন, এটাও আমি বলে দিয়েছি সক্রিয় পরিবহন কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য প্লাস ফাইনাল এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেককে বলছি এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করবে। আচ্ছা, বাষ্পমোচন মাপার যন্ত্র পোটোমিটার, ঠিক আছে। চলো তাহলে এখানে আলটিমেটলি আমাদের শেষ হলো কমপ্লিট উদ্ভিদ শারীরবিদ্যা। তোমাদের কিন্তু এই একটা লেকচারে সম্পূর্ণ উদ্ভিদ শারীরবিদ্যা বোঝানো হয়ে গেছে, সমস্ত কনসেপ্ট এখানে দিয়েছি, তার সাথে সাথে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি, এবং সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কি হবে সেটাও তোমাদের কিছুটা লিখেও দিয়েছি, কিছুটা বলেও দিয়েছি। তো আশা করি তোমাদের একদম ফুল কনসেপ্ট রেডি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ডেট ওয়াইজ আসবে, তোমাদের তো ডেট দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেককে বলবো এই সিরিজটা ভালো করে ফলো করো, তারপর সেকেন্ড সামেটিভ এক্সামের পরে বলবে যে ম্যাম আমাদের সত্যিই এতটা হেল্প হয়েছে, আমরা কিন্তু সমস্ত আনসার করে এসেছি। তো প্রত্যেককে বলবো যারা যারা নতুন দেখছো তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এইভাবেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সামের আগে পর্যন্ত সমস্ত রকম হেল্প তোমাদের এসওই বাংলা করবে। চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।